স্যার লাইভে গেছি স্যার, শুরু করুন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে বিসেফ ফাউন্ডেশনের তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তার প্রেক্ষাপট হলো যে সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল জাতীয় পুরস্কার পেয়েছে, স্বাধীনতা পুরস্কার পেয়েছে কৃষি ক্ষেত্রে অবদানের জন্য। আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং তাদের প্রতি আমাদের সকল সম্মান এবং সকল বিজ্ঞানীদের প্রতি, কৃষি বিজ্ঞানীদের প্রতি সম্মান। কিন্তু এই সম্মানটা, এই যে কৃষি গবেষকরা যে সম্মানটা অর্জন করেছেন আমাদের সবার জন্য, সেটাকে আসলে কি করে জাতির কল্যাণের জন্য আমরা কাজে লাগাতে পারি সেটার জন্য আসলে সেই প্রেক্ষাপটটা থেকে আজকে আমাদের আলোচনা। কারণ গবেষকরা যে প্রযুক্তি উদ্ভাবন করেন সেটা যদি কাজে না লাগে, সেটা উৎপাদনকারী হোক বা ব্যবসায়ী হোক বা যেই হোক না কেন, সেই প্রযুক্তিটা যদি সঠিকভাবে ব্যবহার না হয় তাহলে পরে আসলে সেই হয়তো গবেষণাগারেই থেকে যাবে। এই কারণে দরকার আমাদের বিভিন্ন ধরনের উদ্যোক্তা, যেরকম একজন যিনি চাষবাস করছেন তিনিও একটা উদ্যোক্তা, তিনিও উদ্যোগ নিয়ে নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন জাত আবাদ করছেন, নতুন নতুন ফসলের আবাদ করছেন এবং সেইগুলো বাজারজাতকরণ বা সেইগুলাকে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে নতুন নতুন পণ্য তৈরি করে সেটা বাজারজাতকরণ, সেই সব ক্ষেত্রে আসলে আমাদের দরকার বিভিন্ন ধরনের উদ্যোক্তা। আর বিশেষ করে নিরাপদ খাবারের জন্য এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কারণ নিরাপদ খাবার এবং পুষ্টিকর খাবার একটা জাতির জন্য কত মূল্যবান আমরা সেটা সবাই জানি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আমাদের এই জায়গাটায় খাদ্যের নিরাপদতা এবং পুষ্টিহীনতা এটা একটা বড় রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে চেষ্টা করছি, কিন্তু একটা জাতির জন্য প্রয়োজন হলো আমাদের সঠিক উদ্যোক্তা তৈরি করা, যাতে উৎপাদনে থাকেন এবং উৎপাদন থেকে আমাদের পাক পর্যন্ত আসতে বিভিন্ন যে পর্যায় আছে সেই পর্যায়গুলোতে আমাদের যাতে সেগুলো সঠিকভাবে কাজ করে। তো এইটার কারণেই আমরা আজকে আলোচনা করতে চাই যে এই জায়গাটায় আমাদের যদি জাতির জন্য যদি বিভিন্ন ধরনের উৎপাদক হোক, কৃষক হোক বা যেইটাই হোক না কেন, উৎপাদনকারী থেকে ব্যবসায়ী সর্বত্র যাতে আমরা নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে পারি, তার জন্য আমাদের যে যুব সমাজের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ উদ্যোক্তারা তো যুব শ্রেণী যদি তৈরি না হয় তাহলে উদ্যোক্তা তৈরি হয়ে পাবে। আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব যে আমাদের এই যে জাতির যে কৃষির যে বিবর্তন হয়েছে এবং হচ্ছে, সেই বিবর্তনে, কৃষির বিবর্তনে এবং জাতির জন্য নিরাপদ এবং পুষ্টিকর খাবার সরবরাহ ব্যবস্থাপনা, উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থাপনায় তরুণরা কি ভাবছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে আদি বা কবির সৃষ্টি আছেন, হলো আমাদের ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার। খেয়াল করবেন প্রতিষ্ঠানটার নাম, যে সব ফলে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিপুল বিশ্বাস আছেন, সেক্রেটারি জেনারেল পাপনা, বাংলাদেশ ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যাসোসিয়েশন, খুবই গুরুত্বপূর্ণ জায়গাটা। আমাদের ইমরান তুহিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড অ্যান্ড নিউট্রিশন টেকনোলজিতে লেখাপড়া করছে। আমাদের শরীফুল ইসলাম আকাশ হলো পড়াশোনা করছে। ইমরান তুহিন তো একটা উদ্যোক্তা প্রতিষ্ঠানে চাকরি করছে, সেখানে মানে খাবার যারা প্রক্রিয়াজাত করেন তাদের নিয়ে। এরা আরো কিছু আমাদের সঙ্গে যোগদান করবেন। আমরা সবাইকে নিয়ে আলোচনাটা আজকে সঞ্চালনা করবে আমাদের সবসময় সাধারণত যে পিছনে থাকে, আজকে সে সামনে আসছে সাজ্জাদ লতিফ, আমাদের আরেক ইয়ুথ, সে আজকের এই আলোচনাটাকে সঞ্চালনা করবেন। তবে আমরা আলোচনা বলছি, এই আলোচনার ভিতরে আমরা খালি যে যারা আছেন তারা যে শুধু উত্তরই দেবেন তা নয়, তারাও দরকার লাগলে প্রশ্ন করতে পারেন, তারাও দরকার লাগলে আলোচনা করতে পারেন। আমি সাজ্জাদ লতিফের কাছে আমি আমার কথা বলার জন্য অনুরোধ করছি। সাজ্জাদ। ধন্যবাদ স্যার আপনাকে আজকে আমাকে সঞ্চালন করার সুযোগ দেওয়ার জন্য। আজকে আমাদের বিষয়টা হচ্ছে, আমি বিসেফের পক্ষ থেকে আজকের আলোচক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যেসব বন্ধুরা আমাদের সাথে পিছন থেকে দেখছেন আমাদের অনলাইন টক শো, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আমাদের বিষয়টা হচ্ছে তরুণরা কৃষি নিয়ে কি ভাবছে।
আসলে আমাদের আজকে 16 কোটি মানুষের 1/4 হচ্ছে যুব সমাজ। এই যুব সমাজে বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের দেশের অর্থনৈতিক বড় একটা শক্তি হচ্ছে কৃষি। তো সেই কৃষিতে আমাদের যুব সমাজ কিভাবে অবদান রাখছে, আর আমরা একটা যেমন আমাদের শিক্ষার হার যেহেতু বাড়ছে এবং কৃষি কিন্তু আমাদের আগের আদিকালে যে কৃষি ব্যবস্থা সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতেছে প্রযুক্তি নির্ভর, এবং আমাদের অনেকগুলা কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি কলেজ বা টেকনোলজি সেন্টার হয়েছে, ইনস্টিটিউট হয়েছে, সেখানে আমাদের কৃষি ডিপ্লোমা বা কৃষির উপর বিভিন্ন রকম ডিগ্রি অর্জন করছে। তাহলে সেখানে কি শিখছে, আমরা প্রযুক্তি নির্ভর কৃষি কিভাবে যুবকরা জানতে পারছে, তারা ইনস্টিটিউট থেকে কি শিখছে এবং তারা ব্যবহারিক দিকে কিভাবে এটা চিন্তা করতেছে, তারা কি সেটা পেশাভাবে নিতে চাচ্ছে, বা তারা কি সেই কৃষি পড়াশোনার মাধ্যমে উদ্যোক্তা হতে চায়, কিভাবে তারা চিন্তা করতেছে। এই বিষয়টা নিয়ে আমি আজকে প্রথমেই শুনতে চাবো কৃষি বিশ্ববিদ্যালয়ের শরীফ ইশতিয়াক আকাশের কাছে, যে তিনি কি ভাবছেন, আমাদের তরুণরা বর্তমান বাংলাদেশের কৃষি নিয়ে কি ভাবছে, যদি আপনার বক্তব্য তুলে ধরেন। আমি একটু এক সেকেন্ড বিপুল অথবা সাজ্জাদ দুইজনের মাইক্রোফোনের থেকে মনে হয় মানে নয়েজ হচ্ছে। দুইজন একটু, বিপুল তুমি একটু মাইক্রোফোনটা অফ করবা দেখি। হ্যাঁ, তোমার ওখান থেকে আসতেছে, সরি। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ আমাকে কিছু বলতে দেওয়ার জন্য। আমাদের আজকে যে টপিক, আমাদের তরুণদের কৃষি নিয়ে কি ভাবনা, আমি মনে হয় এই প্রোগ্রামে আজকে সবচেয়ে তরুণ। আমি মাত্র 3rd ইয়ারে পড়াশোনা করছি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, ফুডের বিষয়ের উপরে, দুঃখিত। তো কৃষি নিয়ে তরুণদের ভাবনা বলতে আমি যা বলতে চাচ্ছি যে বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি। বর্তমানে বাংলাদেশের 1/4, সাজিদ ভাই যেটা বললেন যে 1/4 হচ্ছে আমাদের ইউথ। সো কৃষি নিয়ে যদি কিছু করতে হয় এবং এটাকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে তরুণদের থেকে বেটার অপশন মনে হয় বর্তমানে বাংলাদেশের জন্য কিছু নেই। শুধুমাত্র বাংলাদেশ না, অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক ইন্ডিকেটর যে আছে, তাদের একটা ইয়ে থেকে বলা হয়েছে যে হারে আমাদের পৃথিবীতে পপুলেশন বাড়ছে, তার যদি আমরা তাদের খাদ্যের নিরাপত্তা এবং খাদ্য চাহিদা পূরণ করতে চাই, তাহলে আমাদের বর্তমান সময়ের থেকে প্রায় 70% বেশি প্রোডাকশন করা উচিত তাদের ডিমান্ডটা ফুলফিল করার জন্য। সো যখন একটা বাংলাদেশে যখন 1/4 এরকম, তো পৃথিবীতে এরকম প্রায় 20 থেকে 24% হচ্ছে বর্তমানে ইউথ। তো তারা যদি এগ্রিকালচারাল সেক্টরে এগিয়ে না আসে, এন্টারপ্রেনিয়রশিপের দিকে না এগিয়ে আসে, তো কৃষি কাজের দিকে এগিয়ে না আসে, তাহলে এই টার্গেটটা 70% এর যে ডিমান্ড, মোট খাদ্যের ডিমান্ডটা, এটা কখনোই ফুলফিল করা সম্ভব না। এখন ইউথ রেশিওতে বাংলাদেশে বর্তমানে প্রায় 20% টোটাল পপুলেশনের হচ্ছে মানুষ হচ্ছে ইউথ। এখন আমাদের মাঝে বাংলাদেশে প্রায় এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে 10টা বা আরো বেশি, এবং এছাড়াও কিছু সেক্টরস আছে যেখানে এগ্রিকালচার নিয়ে স্টাডি করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এইসব স্টাডির ক্ষেত্রে যতটুকু না আমরা স্টাডি করছি, তার থেকে বেশি দেখা যাচ্ছে স্টাডি করে আমরা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছি। যেমন আমি একজন কৃষির ছাত্র, দেখা যাচ্ছে আমি আমার গ্রাজুয়েশনের পর অন্য একটা সেক্টরের দিকে চলে যাচ্ছি। আমি কৃষি নিয়ে পড়াশোনা করলাম, কিন্তু আমার জব ফিল্ডটা কৃষির ক্ষেত্রে থাকছে না, দেখা যাচ্ছে অন্য একটি গভর্নমেন্ট জবের দিকে চলে যাচ্ছে, বা হচ্ছে অন্য কোনো একটি সেফ জবের ক্ষেত্রে চলে যাচ্ছে, যেটা মোস্টলি হয়ে থাকে। অনেক আমাদের ভার্সিটিতে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে গ্রামাঞ্চল থেকে আসে। তো তাদের মাঝে একটা টেন্ডেন্সি থাকে যে আমি একটা ইউনিভার্সিটিতে পড়বো এবং একটা ওয়েল এস্টাবলিশ জব করবো। এখন জবটা সেটা কৃষি রিলেটেড, পড়াশোনা করেছে দেখে কৃষি রিলেটেড হতে হবে, এরকম অনেক সময় তারা মানে না। তো এই ক্ষেত্রে আমরা একটু পিছনে পড়ে যাচ্ছি। এই থ্রোব্যাকটা যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের কৃষিক্ষেত্রে খুব ভালো প্রযুক্তি ভালোভাবে এগিয়ে নেওয়া সম্ভব। সাজিদ লতিফ ভাইয়া যেটা বললেন যে টেকনোলজি বেসড ইউথদের যে ব্যাপারটা, সো এখানে অ্যাকচুয়ালি টেকনোলজি সবচেয়ে ভালো বুঝবে কারা? আমরা ইউথরা। কারণ একটা 40+ বা 50+ ফার্মারকে যখন আমি একটা প্রযুক্তি নিয়ে বলতে যাব, তারা যতটুকু সেটা বুঝতে পারবে, তার থেকে 1000 টাইম বেশি বুঝতে পারবে ইউথরা। সো ইউথরা যখন এটা নিয়ে কাজ করবে, তারা ডিজিটাল ফার্মিং এর দিকে যেতে পারবে। ডিজিটাল ফার্মিং জিনিসটা কি? সফটওয়্যার এন্ড হার্ডওয়্যারের বেসিসে আমরা কিভাবে এগ্রিকালচারকে এগিয়ে নিয়ে যেতে পারি। সো সফটওয়্যার এন্ড হার্ডওয়্যারের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চাইলে আমাদের ফার্স্ট অফ অল লাগবে আমাদের এডুকেশনাল নলেজ, তারপরে টেকনোলজিক্যাল নলেজ। এই নলেজগুলো আমরা একটা ফার্মারকে পৌঁছানোর জন্য আমাদের যতটুকু টাইম লাগবে, আমার মনে হয় এই জিনিসটা যদি ইউথদের থেকে শুরু হয়, সেক্ষেত্রে এটা এগিয়ে না যাওয়া অনেক সহজ হবে। এবং আমাদের যেহেতু আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের ডাটা থাকবে, আদার্স ফ্যাক্টরস থাকবে, সো সেগুলো আমরা কাজে লাগিয়ে আমাদের প্রোডাকশন কয়েক গুণে বাড়াতে পারবো।
এখন ওয়ার্ল্ড ব্যাংকের ডাটায় দেখা যাচ্ছে যে 2010-20 সালে কার্ভ লাইনে সার্ভিস আর এগ্রিকালচার যে সেক্টরটা আছে সেটার ক্ষেত্রে একটা যে কার্ভ আছে, সেই কার্ভে এগ্রিকালচারের দিকে ইউথদের যাওয়া এবং সার্ভিস সেক্টরে যাওয়ার কার্ভটা টোটালি ডিফারেন্ট হয়ে যাচ্ছে। 2010 সালে যেখানে কার্ভটা এগ্রিকালচারের দিকে বেশি ছিল, 2020 সাল দিকে সেই কার্ভটা একদম এগ্রিকালচার অল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসছে এবং অন্যান্য সেক্টরে মাইগ্রেট হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছে। কারণ তারা সবসময় চাচ্ছে আমি একটা সিকিউর জব করব, আমি একটা কর্পোরেট জব করব, যেখানে এগ্রিকালচার ফিল্ড নিয়ে কাজ করবে এটাকে অনেকভাবেই তারা একটা বাধা ভাবছে যে আমি এগ্রিকালচার নিয়ে কাজ করব না, সোশিয়াল রেসপেক্টে লাগবে বা এরকমই। এটা শুধুমাত্র এগ্রিকালচার স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করছে তাদের কাছেই লাগছে, সেখানে অন্যান্য সেক্টরে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে তো বাদই দিলাম। কারণ হচ্ছে তারা এন্টারপ্রেনিয়রশিপের দিকে গেলেও দেখা যাচ্ছে অন্য কোনো একটা সেক্টর নিয়ে কাজ করছে, কিন্তু এগ্রিকালচার নিয়ে তারা ভাবছে না যে আমি আজকে একটা এন্টারপ্রেনিয়র হব, কিভাবে আউটসোর্সিং করা যাচ্ছে, বা হচ্ছে আমি একটা প্রোডাক্ট কিভাবে আদার্স এগ্রিকালচার রিলেটেড প্রোডাক্টস বাদে আদার একটা প্রোডাক্ট কিভাবে ডেভেলপ করবো সেদিকে যাচ্ছে। কিন্তু এগ্রিকালচার কিভাবে নিয়ে যাবো, বর্তমানে এগ্রিকালচার স্টাডি অনেক ডেভেলপ, এখানে প্রচুর স্টাডি করা হয়, aquaponics এর মতো আইডিয়া আসছে, ডিজিটাল ফার্মিং এর মতো আইডিয়া আসছে, কিন্তু আমরা সেগুলো নিয়ে যতটুকু স্টাডি করছি ততটুকু ইমপ্লিমেন্ট করছি না। আমার মনে হয় ইউথরা যদি এটা ইমপ্লিমেন্ট করে তাহলে ইন ফিউচার বাংলাদেশে এগ্রিকালচার সেক্টরটা আবার টপ পজিশনে চলে যাবে, যেখানে বর্তমানে গার্মেন্টস সেক্টর আছে আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের দিক থেকে। তো আমরা যে পরিমাণ এগ্রিকালচার নিয়ে স্টাডি করি তা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি ইউথরা, তাহলে বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। বর্তমানে স্টাডিতে দেখা যায় যে টোটাল বাংলাদেশে কাল্টিভেবল ল্যান্ড আছে 59.8%, যেটা 80 থেকে 19 সেঞ্চুরিতে মাত্র 15 থেকে 16% ইউজ করা হয়েছে কাল্টিভেশনের জন্য। তো এই কাল্টিভেবল ল্যান্ডটাই আমরা হচ্ছে ইউজ করছি না। সেখানে অলরেডি একটা জার্নালে প্রকাশ করা হয়েছে যে খুলনা এবং সমুদ্র তীরবর্তী কিছু এরিয়াতে লবণাক্ততার কারণে সেই জমিগুলোতে আর কোনো ক্রপস জমানো যাবে না, বা হচ্ছে ওই জমিগুলো আর ইউজ করা যাচ্ছে না। সো আমরা একদিক থেকে পিছিয়ে যাচ্ছি, আমাদের কাল্টিভেবল ল্যান্ড কমে যাচ্ছে, আমরা আমাদের অপরচুনিটি হারাচ্ছি। সো এখনই যদি আমরা উদ্যোগ না নিই আর উদ্যোগটা যদি ইউথ লেভেল থেকে আমরা না নেওয়া শুরু করি, সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা ত্রুটিতে পড়ে যাব। সো আমার মনে হয় এক্ষেত্রে ইউথরাই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে এবং সবার বাকি সবাই যা বলে। ধন্যবাদ। ধন্যবাদ আকাশ আপনাকে, আপনি অনেকগুলা বিষয় বলেছেন যে আমাদের পড়াশোনা আমরা করছি কৃষিতে, বিভিন্ন ইনস্টিটিউটে পড়াশোনা করছি, কিন্তু আমরা যখন নিজেদের কার্যক্ষেত্রে যাচ্ছি তখন আমরা আসলে কৃষিটাকে ধরছি না, আমরা অন্য একটা পেশায় চলে যাচ্ছি, যার কারণে আমাদের কৃষিক্ষেত্রে যুবকদের অনেকটা আগ্রহ হারায় ফেলছে। বা কি কারণে, এটা আর্থসামাজিক কারণ হতে পারে বা দেশের বিভিন্ন পলিসিগত কারণ হতে পারে, যে বা অথবা আমরা কৃষিটাকে সম্মানজনক পেশা হিসাবে আমরা দেখছি না। তো এই বিষয়ে আমি এখন জানতে চাবো মেহেদী হাসানকে, সে যেহেতু একটা অর্গানাইজেশনে ট্রান্সকম ফুড কনজিউমার প্রোডাক্টসে কাজ করেন, আপনি কি ভাবছেন যে আমাদের নতুন এই তরুণ সমাজ কেন এই কৃষি সেক্টরে উদ্যোক্তা হতে বা এই সেক্টরে তাদের কর্ম দক্ষতা দেখাতে পারছে না? আপনি এ বিষয়ে কি ভাবছেন? আসসালামু আলাইকুম। শুরুতে ধন্যবাদ জানাই সকলকে তো আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। হাড্ডি সার দেহ জরাজীর্ণ জামা, এই নিয়ে কৃষকের যে আর্তনাদ। কৃষক গোলা ভরা ধান ছিল, আমাদের ছিল গোয়াল ভরা গরু, আর আজ কিছুই নেই। কেন? আমরা পিছিয়ে যাচ্ছি এবং আমাদের ব্রেনে সেই ছোট থেকে ওয়াশ করে দেওয়া হচ্ছে তোমাকে পড়তে হবে, তোমাকে কৃষক হওয়া যাবে না, কৃষক হলে দেখো তোমাকে যে মাঠে গিয়ে তোমাকে কাজ করতে হবে, তোমাকে ঘাম ঝরাইতে হবে, তোমাকে এটা করা যাবে না। আমাকে মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে কৃষকরা মানে এই সমাজের সবচেয়ে পেছনের লোক, পেছনের কাতারের লোক। আমাদেরকে এটাই বোঝাই দেওয়া হচ্ছে ছোটবেলা থেকে। তো যখন একজন মানুষ, একজন ছেলে তরুণ হয়ে যাচ্ছে, যখন তারা, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার সাউন্ড একটু বেশি হাই হয়ে গেছে, একটু ভলিউমটা কমান। শুনতে পাচ্ছি, যাই হোক বলুন। ঠিক আছে, আচ্ছা। আজ আমাদের ছোট থেকে যে আমাদের মাঝে যে আমাদের ঢুকাই দেওয়া হচ্ছে ব্রেনের মধ্যে যে কৃষকরা হচ্ছে পৃথিবীতে সবচাইতে লোয়ার ক্লাস, কৃষক হলেই কোনো জায়গায় পরিচয় দেওয়া যাবে না। আজকে কি করে কিছু কিছু ইউনিভার্সিটির ছেলে মেয়েরা যখন ইউনিভার্সিটির বাবা মাদেরকে ডাকে স্টুডেন্টদের, তখন বলে যে না, আমি আমার বাবাকে আনবো না। কেন আনবি না? এরকম আমি ফেস করছি, আমার বন্ধু বান্ধবের মধ্যে ফেস করছি। কেন? আমার বাবা কৃষক, লুঙ্গি পরে, তাকে আমি এখানে কিভাবে প্রেজেন্ট করবো এখানে সবার সামনে? তাই সে আসছে, আমার অমুক ফ্রেন্ড, তার বাবা হাই প্রোফাইল, সে সেখান থেকে আসছে, আমরা কিভাবে প্রেজেন্ট করবো আমার বাবা মাকে?
আমার বাবা মা তো কোনোদিন প্যান্টই পরে না। তো যখন আমাদের মাথায় ওইটা ঢুকে যায় একটা যুব সমাজ তরুণদের মাঝে, তাহলে আমাদের সেই দেশ থেকে আমরা তরুণরা কিভাবে কৃষিতে অগ্রসর হবে। এখন একটা প্রযুক্তির কথা বলি, কিছুদিন আগে বায়োফ্লোকে নিয়ে খুব মাতামাতি দেখলাম। আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন বায়োফ্লোকে মাছ চাষ হচ্ছে, হাউজে মাছ চাষ হচ্ছে, এটা নিয়ে শুরু হয়ে গেছে দেশে বিজনেস। আমি প্রায় 5টার মতো বায়োফ্লোক প্ল্যান্ট ভিজিট করছি। তো শাইখ সিরাজ স্যারের আমি সব ভিডিও গুলো দেখছি বায়োফ্লোক নিয়ে, এরপরে এনি ভিডিও কামাল আহমেদ ভাই যে ভিডিও গুলো করছে সেগুলো সবগুলো দেখছি এবং কয়েকটা প্ল্যান্টও ভিজিট করছি। আমারও ইচ্ছা ছিল যে আমি বায়োফ্লোকে যাব। তো পরবর্তীতে দেখলাম যে বায়োফ্লোক হচ্ছে মাছ চাষের চাইতে এরা কি করতেছে, এরা ট্রেনিং দিয়ে টাকা কামানোর ধান্দায় বেশি করতেছে। তো তখন এই বিষয়গুলো থেকে পিছিয়ে আসতে হয়েছে এবং কোনো সাপোর্ট নাই। ধরেন যে আমাদের গভর্নমেন্ট যে এরকম সাপোর্ট দিবে আমাকে যে আমি 5 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারছি না, আমার কাছে পুঁজি আছে 50,000 টাকা, আমরা কিভাবে সেটা ক্যারি করব? হ্যাঁ, কোন এসএমই লোনের কথা বলবেন আপনারা অবশ্যই। যখন এসএমই লোনের কাছে যাবেন তখন দেখবেন যে এটা নাই, এটা নাই, আপনি নিয়ে আসেন, এটা লাগবে, এই জামানত লাগবে, সেই জামানত লাগবে, এত কিছু আছে। তো আসলে একজন তরুণ তো ক্যারি করতে পারবে না। ধরেন আমার ফ্যামিলিতে যদি আমি বলি যে আমাকে 5 লক্ষ টাকা দাও, আমি ব্যবসা করব, আমি বিজনেস করব, কি বিজনেস করবা? আমি মাছ চাষ করব, আমি গরু পালন করব, আমি কোনো খামার করব, আমাকে কিন্তু 10 টাকাও দিবেন। কারণ আমাকে ওই যে বলছে তুমি পড়ালেখা শেষ করবা, বিসিএস করবা, না হলে তোমাকে এইটা করতে হবে, তোমাকে চাকরি করতে হবে, তোমাকে ভালো চাকরি করতে হবে, বিদেশ যেতে হবে। তো আমি তো আর এটা করতে পারতেছি না। এখন যখন আমি পারতেছি না কৃষি কাজ করতে, ছোটবেলায় থেকে আমাকে শেখানো হয়নি, আমি কৃষি কাজ কি জানি না, ছোটবেলা থেকে শেখানো হয়নি, বড় হয়ে যখন আমি পারতেছি না, কোনো ভালো অপরচুনিটি পাচ্ছি না, কোনো ভালো চাকরি, তখন আমি বেকার হয়ে যাচ্ছি। আমাদের দেশে কিন্তু এইটাই বেশি প্রবলেম করতেছে আমাদের দেশে। তো আমার কিছু উপস্থাপন আছে, আমার কিছু মতামত আছে, যেগুলো অ্যাকচুয়ালি আমরা করলে আমাদের দেশের কৃষিটা কিছু হলেও হয়তো এগোবে এবং কৃষকদের কিছু হলেও লাঘব হবে এবং তরুণরা যারা আছে তারা কৃষিতে হয়তো অগ্রণী ভূমিকা পালন করার জন্য সামনে আসবে। তার মধ্যে হচ্ছে দেশীয় যে বীজের সক্ষমতা বাড়াতে হবে। বিএডিসি যে পরিমাণ বীজ উৎপাদন করে দেশে, তার মেবি 20% কৃষকও এই বীজ পায় না। তখন কি করতে হয়? আমাকে হেল্প নিতে হয় ব্রাগে, হেল্প নিতে হয় এসিআই এগ্রো, হেল্প নিতে হয় আদার্স যেগুলো আছে স্কোয়ার এগ্রো, তাদেরকে হেল্প নিতে হয়। তারা কি করছে? তারা কিন্তু আমার থেকে সঠিক মূল্যটাই, সরকার যেটা দাম বেঁধে দেয় তার থেকে বেশি নিচ্ছে, আবার তারা সরকার থেকে ভর্তুকিও পাচ্ছে। তো এই ভর্তুকিটা যদি আমরা কৃষকদের দিতে পারি, তাহলে কিন্তু আমরা আরো বেশি আমাদের দেশের কৃষকের প্রতি মানুষের আগ্রহ বাড়বে। এরপরে আছে কৃষকদেরকে আমরা যে তথ্য দেই, কি করতেছি, আলু চাষ করার জন্য যদি আমি বরিশালের লোকজন, তারপরে আলু চাষ করার জন্য যদি আমি গোপালগঞ্জের লোকজন, খুলনার লোকজনকে দেই প্রশিক্ষণ, তাহলে তো কাজ হবে না। আমাকে আলু চাষের প্রশিক্ষণ দিতে হবে বগুড়ার লোকজনকে, রংপুরের লোকজনকে, মুন্সিগঞ্জের লোকজনকে আলু চাষের প্রশিক্ষণ দিতে হবে। আপনারা গিয়ে ওই প্রশিক্ষণ দিচ্ছেন গোপালগঞ্জ, তারপরে ডুবা অঞ্চল যেগুলোতে সারা বছর পানিই থাকে, সেগুলোতে দিচ্ছেন, তাহলে তো হবে না। তো অঞ্চল ভেদে আমার হচ্ছে প্রস্তাবনা হচ্ছে অঞ্চল ভেদে কৃষকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এবং 1 কেজি মাছ উৎপাদন করতে, পাঙ্গাস মাছ উৎপাদন করতে খরচ হয় 80 টাকা, আর সেই পাঙ্গাস মাছের কেজি আছে 60 টাকা। আমি কি কৃষক হব? কি দরকার কৃষক হওয়া আমার? আমি তো লস যদি করতে যাই বারবার, তার লস করে, তাহলে তো কৃষক আমার বাবাই তো তখন আমাকে যেতে দেবে না সেই পেশায়। প্রয়োজন হলে তুমি বাটপারি করে খাও, চুরি করে খাও, মানুষের কাছে দাঙ্গা হাঙ্গামা করো, পকেট মারো, ছিনতাই করো, সেগুলা করে খাও, তোমাকে কৃষক হতে হবে না। এরপরে কৃষকদের প্রাণোদনা যে পরিমাণ দেয় তার তো সঠিক বন্টন নাই। যে প্রাণোদনা দেয় মন্ত্রী আমলারা যারা আছে তারা অর্ধেক সেখানে শেষ, এরপরে যখন আসে এমপি মন্ত্রী এমপিদের কাছে সেখানে শেষ, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, এরপরে মেম্বারের আত্মীয় স্বজন পেয়ে যদি কিছু থাকে তাহলে আমরা পাবো। এইটা সঠিক মনিটরিং দরকার। এবং হচ্ছে মাঠ পর্যায়ে আরো বেশি যে কৃষি কর্মকর্তাগুলো আছে যারা সপ্তাহে বিভিন্ন ওয়ার্ডে একদিন করে যায়। আমি যেটা দেখলাম যে 1,500-এর মতো পুরো বাংলাদেশ জুড়ে আমাদের মাঠ কর্মী আছে, 1,500-এর মতো, মানে কিছু বেশি হবে হয়তো। এই কর্মীগুলো ওয়ার্ডে, প্রত্যেকটা ওয়ার্ডে যায় হচ্ছে সপ্তাহে একদিন। কৃষকের কাছে তার আরো বেশি কর্মী নিয়োগ দেয়। 1,500 না 13,000 মাঠ কর্মী আছে কৃষি সম্প্রসারণ বিভাগের, 13,000।
13,000, হ্যাঁ 13,000। তো এই মাঠ কর্মীগুলো কৃষকের কাছে আরো বেশি যেতে হবে, আরো বেশি অ্যাডভাইস করতে হবে। আমি নিজে তাদেরকে কয়েকবার ফোন দিয়েছি, তারা পরামর্শ আমাকে দিয়েছে, কিন্তু কৃষকদের কাছে সঠিক তথ্যটা আমরা পৌঁছাতে পারতেছি না। কৃষকরা কি করে? কৃষকরা করে যে গ্রামের উমুকের তো জমি বেশি আছে, 10 বিঘা সে চাষ করে, তার কাছ থেকে শুনতেছে, সে হচ্ছে একটু শিক্ষিত, সে তার কাছে শুনতেছে। তো কৃষকরা এই সাপোর্টটা কেন পাচ্ছে না? মানে আমরা দিতে পারতেছি না কৃষকদেরকে, যে তুমি এই আলুটা চাষ করতেছো, তোমার বিঘায় হবে 100 মন, তুমি এই আলুটা চাষ করো, তোমার বিঘায় হবে 150 মন। আমরা এটা সঠিকভাবে পৌঁছাতে পারতেছি না। এটা কারা করতেছে? এটা করতেছে বেসরকারি যেগুলো বীজ কোম্পানি আছে, বলে তুমি এটা ইউজ করো, তুমি এই ওষুধটা ইউজ করো, তাহলে তোমার আলুর ফলন 3 গুণ হয়ে যাবে। যখন পাচ্ছে না তখন তো কৃষক হতাশ, খরচ করতেছে বেশি কিন্তু সে তো আউটপুট পাচ্ছে না। এরপরে কি করতেছে কৃষকরা হচ্ছে, ধরেন যে যখন বিক্রি করবে 10 টাকা কেজি আলু, তাদের উৎপাদন খরচ হচ্ছে 13 টাকা আর 14 টাকা, আলু বিক্রি করছে 10 টাকা, কয়দিন করবে, কয়বার করবে? এরপর প্রস্তাবনায় আসি, কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। বাজারের যে মধ্যস্বত্বভোগী আছে, এটা এটা পরিবর্তন করে পুরোপুরি সরকার কেন্দ্রিক করা যায় কিনা। যদি করা যায় তাহলে আমাদের কৃষকদের যে সমস্যাগুলো আছে, এটা অন্তত আমি মনে করি যে 50% লাঘব হবে মধ্যস্বত্বভোগী। এরপরে মাঠ পর্যায়ে আরো বেশি কর্মী দিতে বললাম। আচ্ছা, লবণাক্ততার কথা মনে হয় ইমরান ভাই বলছে, হ্যাঁ ইস্তিয়াক আকাশ ভাই বলছেন লবণাক্ত জমিগুলো ব্যবহারের জন্য নতুন কোনো প্রযুক্তি আনা যায় কিনা। আমার এটা চিন্তা ছিল যে প্রত্যেক বছর যে পরিমাণে প্লাবিত হচ্ছে, লবণাক্ততা বেড়ে যাচ্ছে, আমাদের জমি অনেক হারিয়ে ফেলতেছি আমরা। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমরা ধরেন যে আমি কিছুদিন আগে যমুনা নদীতে গিয়েছিলাম, শত শত মানে শত শত জমি পড়ে আছে, কোনো কিছু নাই, শুধু বর্ষাকালে শুধু পানি আসে, এরপরে সারা বছর এরকম শুকনো থাকে। আমরা কি নদীর দুই পাশে বাঁধ দিয়ে সেটাকে ব্যবহার করতে পারি কিনা? যদি ব্যবহার করি তাহলে হাজার হাজার বিঘা একর জমি আমরা পাবো। সেখান থেকে আমরা কিন্তু অনেক বেশি আমাদের সবজি উৎপাদন, এগুলো সব আমরা আমাদের যে চাহিদা, এটা বাদেও আমরা বিদেশে রপ্তানি করতে পারবো আর অনেক বেশি। তো আমরা চাই যে তরুণরা আরো যদি এইসব ফ্যাসিলিটি সরকার বা আমরা সরকারের কাছ থেকে গ্রহণ করতে পারি, তাহলে তরুণরা ঝাঁপিয়ে পড়বে কৃষিকাজে, এবং কৃষিটা হবে আমাদের উত্তর এশিয়ার মধ্যে সবচাইতে ডেভেলপ। তো এই ছিল আমার কথা। ধন্যবাদ মেহেদী। আমি শরীফ, ইস্তিয়াক আকাশ এবং মেহেদী হাসানের কথায় হতাশার সুরটা একটু বেশিই পেলাম। কিন্তু আমাদের কৃষি ছাড়া তো আসলে আমাদের কৃষি নির্ভর দেশ, কৃষি ছাড়া আমাদের চলবে না। কিন্তু কথা হচ্ছে যে আমরা সনাতন পদ্ধতিতে যখন কৃষিকাজ করতে যাই, বা আমাদের বর্তমান যে কৃষকরা আমাদের বাপ দাদারা আছেন, তারা আসলে একটা লেবার নিতে গেলে যে পরিমাণ কস্ট হয়, সেই কস্ট মিনিমাইজ করে প্রোডাকশনের দাম পায় না, বা এরকম অনেক হতাশাজনক আছে। তারপরে ছেলে মেয়েদের লেখাপড়া করে, কৃষি ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, কিন্তু তারা কর্মক্ষেত্রে গিয়ে অন্য পেশাটা বেছে নিচ্ছে, যেহেতু তাদের অভিজ্ঞতা তার কারণে তারা ওই পেশাটায় লস হলেও করে যাচ্ছে। কিন্তু আমরা যদি প্রযুক্তি নির্ভর কৃষির দিকে যেতে পারি, আমাদের বীজ কালেকশন, বীজ সংরক্ষণ, প্রোডাকশন এবং হারভেস্টিং থেকে শুরু করে প্রযুক্তি নির্ভর, এবং পরিবহন ক্ষেত্রে সবকিছু যদি প্রযুক্তি নির্ভর করতে পারি, তাহলে কি আমাদের কৃষিটা তরুণরা আগ্রহী হবে না? আমাদের যারা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করছে, তারা কি এই কৃষি উদ্যোক্তা হবে না? এই বিষয়ে আমি শরীফ, ইস্তিয়াক আকাশের কাছে আবার আসবো, যে আপনি কি মনে করছেন যে আমরা যদি বর্তমান আপনারা যে শিক্ষা গ্রহণ করছেন, সেটাকে যে প্রযুক্তি নির্ভর কৃষিতে যদি আমরা যেতে পারি, তাহলে এই যে প্রতিবন্ধকতাগুলো আছে, সেগুলোকে আমরা ওভারকাম করতে পারবো কিনা, এবং সেক্ষেত্রে যুব সমাজ আগ্রহী হবে কিনা? আমি একটু তার আগে একটা কথা বলে নেব স্যার। সাজ্জাদ, আমি সরি, বুড়া মানুষ তো, বুড়া মানুষ আসলে। আমি মেহেদী হাসানের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছি, সবাই মনোযোগ দিয়ে শুনেছি। মেহেদী হাসানের কথাগুলোর ভিতরে কিন্তু অনেকটা তথ্যের গ্যাপ রয়ে গেছে। তোমার আসলে আমার মনে হয় যে মানে তোমার তথ্য ভান্ডারটাকে আর একটু এনরিচ করা দরকার, যে যাতে করে আসলে তুমি যখন এই যে কথাগুলো বলেছো, অনেক কিছুর ভিতরে আসলে একটু বাস্তবের সঙ্গে তোমার কথাগুলোর একটু গর্ব রয়ে গেছে। আমি পরে এইটা নিয়ে কথা বলতে আসবো, কিন্তু আমি শুধু তোমাকে মানে এইটা নিয়ে হয়তো বিস্তারিত আর একটু বলতে যাবো। মানে
আমরা প্রত্যেকেই যাই বলি না কেন, আমাদের তথ্য নির্ভর হয়ে আসলে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ। আর তথ্য যদি ঠিক মতো না থাকে, আমি কি করে সামনের দিকে আগাবো, আমি আরেকজনকে কি করে উপদেশ দেবো। তো থ্যাংক ইউ সো মাচ। আমি যাও আকাশ। ধন্যবাদ ভাইয়া আবার আমাকে বলার বলতে দেওয়ার জন্য। আমি আমার কথার মাঝে বলেছিলাম যে ডিজিটাল ফার্মিং নিয়ে একটা বিষয়। ডিজিটাল ফার্মিং ব্যাপারটাই হচ্ছে টোটালটা টেকনোলজি এন্ড হার্ডওয়্যার সফটওয়্যার রিলেটেড। সো এটা নিয়ে যদি কাজ করতে হয় তাহলে আমাদের এগ্রিকালচারাল রিলেটেড স্টুডেন্ট যারা আছে বা যারা ইউথরা আছে তাদের নিয়ে কাজ করতে হবে। এখানে শুধুমাত্র যে এগ্রিকালচার সেক্টর নিয়েই কাজ করা স্টুডেন্টরা করবে এমন না। যেমন যারা সিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে তারা কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপ করতে পারবে। তারপর হচ্ছে ডাটা অ্যানালাইসিস নিয়ে যারা কাজ করছে তারা এরকম কাজ করতে পারবে। সো আমাদের কৃষিটাকে আধুনিকতর কোনো একটা স্টেপে নিয়ে যেতে হবে। সেটার জন্য অ্যাকচুয়ালি আমাদেরই এগিয়ে আসতে হবে এবং আমাদের ডিজিটাল ফার্মিং এবং এই ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। প্রযুক্তি নির্ভরতা বলতে আমাদের বর্তমানে যে এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলো আছে সেখানে এগ্রি ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট গুলো আছে সেই ডিপার্টমেন্টে বা সেই ফ্যাকাল্টি গুলোতে প্রচুর মেশিনাইজেশন নিয়ে স্টাডি করা হয়। কি করে একটা সিম্পল জমিতে, একটা নর্মাল জমিতে কোনো প্রাচীন কোনো একটা পদ্ধতিতে আমি ফার্মিং করলে কতটুকু আমার প্রোডাকশন ইল্ড হবে, আর একটা প্রযুক্তি দিয়ে যদি আমি সেটাকে প্রোডাকশন করি তাহলে কি পরিমাণ ইল্ড বেশি হবে। এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ডাটাগুলো যখন আমরা নিয়ে একটা ফিল্ড ওয়ার্কে যাব তখন সেটাকে অবশ্যই কৃষকরা আবার সেটাকে বেশি অ্যাকসেপ্ট করবে। কারণ ভাইয়া যেটা বললেন, মেহেদী হাসান ভাইয়া, যে আমার একটা আলু প্রোডাকশন করতে 13 টাকা খরচ হচ্ছে এবং বিক্রি করতে হচ্ছে 10 টাকা। সো এই থ্রু একটা ওভারকাম করা যাবে তখনই যখন আমরা প্রযুক্তি ব্যবহার করবো। কারণ সেম জমিতে দেখা যাবে আমি যদি আমি জানি যে এইখানে এই সয়েলটাতে এই ধরনের ফার্টিলাইজার নিডেড, এই ধরনের ট্রিটমেন্ট আমাকে সয়েলটাকে করতে হবে এবং এখানে এই পরিমাণ ইল্ডিং আসা সম্ভব। এইগুলোর যখন আমি একটা স্টাডি করে অ্যানালিটিক্যাল ডাটা নিয়ে আমি কাজ করতে যাব তখন সেটা এটাকে একটা এন্টারপ্রেনিয়ারশিপ বলাই যায়। বা আমি যদি একটা জমিতে আমি একটা প্রজেক্টের জন্য জাস্ট আমি একটা জমি নিলাম, সেই জমিতে নিয়ে যখন আমি প্রযুক্তি ব্যবহার করব, কোনো একটা মেশিন ব্যবহার করব, সেখানে আমার ওই সয়েলটা সম্পর্কে আমার জানা থাকবে যে এই সয়েলের রিকোয়ারমেন্ট গুলো এমন, তখন অবশ্যই ইউথরা সেখানে এগিয়ে আসবে। আরো কিছু জিনিস আমি যুক্ত করেছিলাম যে নতুন যে প্রযুক্তিগুলো আছে, বায়োফ্ল্যাকের কথা ভাইয়া বললেন, দেন হচ্ছে অ্যাকুয়াপনিক্স, তারপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের যেগুলো সেক্টর। বর্তমানে কাল্টিভেবল ল্যান্ড কমে যাচ্ছে, সবাই শহরমুখী হচ্ছে। এখন রিসেন্টলি দেখা যাচ্ছে শহরেও মানুষজন এগ্রিকালচারের দিকে ঝুঁকে যাচ্ছে কি ছাদ বাগানের মাধ্যমে। এখন ছাদ বাগানে যে শুধুমাত্র আমার ফলের বাগান, সবজির বাগান করা যাবে এমন কিন্তু না। অ্যাকুয়াপনিক সেক্টরটা কিন্তু মোটামুটি ভালো ওয়েল এস্টাবলিশড। আমি একটা ছোট্ট জায়গায় কিভাবে একই সাথে মাছ এবং এভাবে একই সাথে সবজির চাষ বা অন্যান্য ক্রপসের চাষ করতে পারবো সেটা নিয়ে চাষ করা হচ্ছে। সো এই প্রযুক্তিগুলো কিভাবে আসছে? এই প্রযুক্তি অবশ্যই শিক্ষার মাধ্যমে আসছে, স্টাডি করা হচ্ছে, এগুলো নিয়ে প্রজেক্ট করা হচ্ছে, প্রজেক্টগুলো রান হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এটার রিসিভটা কম হচ্ছে। সেই রিসিভটা যদি আমরা ইউথরা স্টেপ গ্রহণ করে যে আমরা নিজেরা এই কাজটা শুরু করব, এবং যখন আমি একটা ফ্যামিলিতে বা হচ্ছে একটা ফুল বাসায় আমি প্রোডাকশনের জন্য আমার যতটুকু প্রোডাক্ট ইল্ড হবে সেই প্রোডাক্টটা যখন আমি ফুলফিল করতে পারবো যে আমার এতটুকু লাগে, আমি এতটুকু আমার ছাদ থেকেই পাচ্ছি, বা আমি আমার এই ছোট জায়গা থেকেই পাচ্ছি, বা আমি আমার ঘরের পাশ থেকেই পাচ্ছি, তখন কিন্তু মানুষজন আর কোনো কিছুর জন্য আটকে থাকবে না যে এটা আমাকে এখান থেকেই কিনতে হবে। এবং ওই মধ্যস্বত্বভোগী যারা আছে তারাও এই ক্ষেত্রে কিছুটা পিছনে পড়ে যাবে, কারণ তারা জানেই যে আমি যদি আজকে একটা ক্রপস আটকায় রাখি তাহলে আজকে এটা বাজার ফল করবে, আমি সেটার বাজার দাম বেড়ে যাবে, তখন আমি কিনবো। তো আমি ওই সুযোগটা তাদের দিচ্ছি না। সেই ক্ষেত্রে কিন্তু ইউথরা জানে কোন সেক্টরে কিভাবে কাজ করলে কোনটা ইল্ডিং কিভাবে বাড়ানো যাচ্ছে এবং ওইটা আমি কিভাবে ডিরেক্টলি আমার কাজে লাগাতে পারছি। সো এইভাবে আমার মনে হয় ইউথরা এগিয়ে আসলে অবশ্যই ইউথদের মাঝে আরো আগ্রহ জন্মাবে এবং এগ্রিকালচারের যে একটা ড্রব্যাক আছে এইটাকে সমানের চোখে দেখা হয় না, এটা আর থাকবে না। স্মার্ট ফার্মিং করতে হবে, ডিজিটাল ফার্মিং করতে হবে, অবভিয়াসলি এগ্রিকালচার তার আগের জায়গায় ফিরে পাবে। আমার আরেকটা প্রশ্ন এখানে যে যে মানসিকতাটা, আমার মনে হয় যে মেহেদী হাসান কথাটা বলেছিল যে কেউ একজন মানে ছেলে, মেহেদী হাসানই বলেছিল যে ব্রেন ওয়াশ করে দেওয়া হচ্ছে আমাদেরকে চাকরি করতে হবে কিন্তু কৃষিকাজ করে খাওয়া লাগবে না। আমাদের এই যে শুধু প্রযুক্তি নির্ভরতা বলতে আমরা কি খালি বায়োফ্লক বা ওই ধরনের এগুলাই বোঝাচ্ছি কিনা যেখানে আসলে হাই টেকনোলজি ব্যবহার হচ্ছে, কিন্তু আমার যে আলু উৎপাদনের জন্য তো আলুটা মাঠে তো লাগাতেই হবে, তাই না? ধানটা যদি উৎপাদন করতে ধানটা তো কাদার মধ্যে লাগাইতে হবে, জমিটাকে কাদাও করতে হবে, কাদার মধ্যে লাগাতেও হবে। এই যে জায়গাগুলো রয়েছে, মানে আমি একটা খুব দিলাম, এই জায়গাগুলোতে মানে মন মানসিকতার পরিবর্তনটা কতখানি আছে, কতখানি হতে পারে,
কি কি করে সেখানে হতে পারে, সেটাও একটু আমি আমাদের কোঅর্ডিনেটর এবং আর বাকিদের কাছে একটু প্রশ্ন রেখে দেবো, কারণ ওটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। খালি আমি বায়োফ্লকের মতো মেকানিক্যাল হলে পরে আমি শুধু কৃষিতে আসবো, সেটাই কি একমাত্র কথা? নাকি আমি যে আমার যে বাবা মা, আমরা টেকনোলজি ওখানেও চাই, ওখানেও উন্নত পদ্ধতি চাই, কিন্তু বাবা মা যে কাজটা করতেন প্রাইমারি যে প্রোডাকশন, যেটা ধানের উৎপাদন তো তুমি এখন পর্যন্ত আমরা বায়োফ্লকের মতো মাছের উৎপাদন আনতে পারতেছি, কিন্তু ধানের উৎপাদন আনতে পারতে ওরা জমিতেই যেতে হবে এখন পর্যন্ত আমরা জানি। আর কি আকাশে কোনোদিন হবে কিনা সেটা জানি না, কিন্তু এই জায়গাটায় আমাদের মানসিক বিবর্তনের একটা প্রয়োজন আছে কিনা, যে সবাই আমাদের ইয়ুথদেরও মানসিক প্রয়োজন আছে কিনা, এবং সেটাই কি করে সব প্রয়োজনটা আনতে পারি, সেই বিবর্তনটা কি করে আমরা করতে পারি, যাতে করে আমাদের যে ব্রেন ওয়াশ থেকে বের আসতে পারি কিনা। আজকে যে মেহেদী হাসান অথবা ইমরান তোহিন, আমি জানি না আদি বা কোথায় কি করছে ঠিক মতো জানা নাই, তোমরা যে সমস্ত দেখছোই যে কেউ না কেউ একটা উদ্যোগ নিয়েছে বিভিন্ন ধরনের, সেই সমস্ত উদ্যোগের সঙ্গে তোমরা জড়িত রয়ে গেছো। আমরা কৃষিক্ষেত্রেও এই ধরনের উদ্যোগে আমরা ইয়ুথদের সামিল করব কি করে, আমাদের মানসিকতা কি করে পরিবর্তন হবে, সমাজের মানসিকতা কি করে পরিবর্তন করতে পারি, সেগুলো নিয়ে কোনো কোথাও একটু শুনতে পারলে ভালো হতো। সাজ্জাদ, আমি তোমাকে হয়তো ওভারটেক করতেছি। না ঠিক আছে স্যার, আপনি ইম্পুট দেন, মানে ভালো হয়েছে। মানে মোদ্দা কথা যেটা হচ্ছে যে আমার কাছে যে মানে কৃষিটাকে আমরা যে আগে থেকে কিছু কিছু মানুষ ছোট করে দেখে, এই মনোজাগতিক পরিবর্তনটা আসলে এই যে প্রযুক্তি নির্ভর কৃষি হোক বা কৃষিতে যুব সমাজের এঙ্গেজমেন্টটা যে এটা করার জন্য মনোজাগতিক পরিবর্তনটা খুবই জরুরি আমার কাছে মনে হচ্ছে। তাহলে আমরা পড়াশোনা করে কর্মক্ষেত্রে কৃষিটিকে লাভবানও করতে পারবো এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারবো। এবং কৃষিকে ছেড়ে দিলে আসলে আমাদের দেশের কিছু থাকে, আমার কাছে এই প্রশ্নটা অনেক বড় হয়ে দাঁড়াচ্ছে যে কৃষি ছেড়ে দিলে আর কি থাকলো আমাদের? আমরা গার্মেন্টস তৈরি করে কি খেতে পারবো? আমরা অন্য অন্য ইন্ডাস্ট্রি করে কি খেতে পারবো? খাবার জোগাড় করতে পারবো? আমাদের আমদানি নির্ভর হয়ে যাবে, তখন আমাদের অনেক বিপদের সম্মুখীন। আমাদের সবকিছু আছে, বাংলাদেশের মাটি হচ্ছে সোনার মতো। আপনি ঢাকা শহর কোনে যে কোনো জায়গায় একটা বীজ ফেলে দেন, ছাদের উপরে একটা বীজ ফেলে দেন, এটাই একটা গাছটা হয়ে যাবে। তো আমাদের এই স্বল্প জমির মধ্যে যদি আমরা যেহেতু জনসংখ্যা বাড়ছে, প্রযুক্তি নির্ভর যদি আমরা কৃষিটা করতে পারি এবং আমাদের যুব সমাজ যদি এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় এটা একটা সম্মানজনক পেশার দেওয়ার জন্য আমাদের পরিবার থেকে আমাদের সঙ্গে মনোজাগতিক পরিবর্তনটা খুব জরুরি আমার কাছে মনে হয়। এই বিষয়ে আমি এখন যেহেতু আকাশ এবং মেহেদির কথা শুনলাম, আমি এখন বিপুল দার কথা শুনবো, যে উনি তো একটা ইয়ুথ সংগঠনের সদস্য সচিব হিসেবে আছে, অনেক ইয়ুথদেরকে নিয়ে কাজ করে। আপনি বিষয়টা নিয়ে কিভাবে ভাবছেন এবং দেখছেন? ধন্যবাদ সকলকে। আসলে আমার একটু টেকনিক্যাল সমস্যা দেখা যাচ্ছে, যার কারণে আমি বারবার বেরিয়ে যাচ্ছি। আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে বিজ্ঞ আলোচক মোহাম্মদ জয়নুল আবেদিন স্যার আছেন, এবং আমার বাপমা সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ আছেন, পাশাপাশি আছেন মিস্টার আকাশ এবং সৃষ্টি, এবং সকলকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতাদেরকে যারা আমাদের এই আলোচনা শুনছেন। তো আমি আমাদের যারা বিজ্ঞ আলোচকরা এতক্ষণ আলোচনা করছেন, আমি তাদের দৃষ্টিকোণ থেকে আমি অন্য একটু দিকে যাচ্ছি। আমি অনেক আশা দেখছি, আমি অনেক ভালো ইমপ্রুভমেন্ট দেখছি। জাতি আজকে আমরা আমাদের সামনে 50 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি, যেখানে আমাদের স্বাধীনতার সময় মাত্র 7 কোটি জনগণ ছিল, আর এখন আমরা 16 কোটি জনগণে রূপান্তরিত হয়েছি। এর ভিতর দিয়ে কিন্তু আমাদের কৃষির যে বিপ্লব আমরা সাধিত করতে পারছি, সেটার বড় একটা বিষয় যে আমরা ফুড সিকিউরিটিতে স্বাবলম্বী, আমাদের ফুড সিকিউরিটিতে আমরা স্বয়ংসম্পূর্ণ। আমরা এখনো সেফ ফুডে স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি, বা আমরা নিউট্রিশনাস ফুডেও আমরা এখনো আমাদের জাতি উন্নত হতে পারেনি। তো আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমাদের এই যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিতেই আমাদের হচ্ছে ভুল ত্রুটি থাকবে, এগুলোকে সংশোধন করেই হচ্ছে আমাদেরকে আগাতে হবে। সেক্ষেত্রে আমার কাছে যে মনে হয় যে আমরা এই যে মডার্ন যারা আছি, এখন যারা ইয়াং জেনারেশন আছি, অর্থাৎ এই যে যুগের পরিবর্তনের সাথে আমরা যারা পরিবর্তিত হচ্ছি,
আমাদের একটা ভূমিকা আছে, পাশাপাশি যারা আমাদের নীতি নির্ধারক, আমাদের যারা গভর্নমেন্ট, তাদেরও একটা ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। এই দুইটা বিষয়ের কম্বিনেশন হলেই হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে একটি ভালো কৃষিতে স্বয়ংসম্পূর্ণ একটি জাতিতে রূপান্তরিত হতে পারবো বলে আমরা আশা করি। এবং আমাদের যে ডেল্টা প্রকল্প, আমাদের যে আগামীতে যে বিভিন্ন ধরনের যে বদ্বীপ প্রকল্প, সবগুলো আমরা সাকসেস হব এবং আমাদের এসডিজি বাস্তবায়নের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। আমি যদি কিছু স্পেসিফিক পয়েন্টে যে বিষয়গুলো বলি, আমরা আসলে কি করতে পারি, আমরা তরুণরা আমাদের কি করণীয় উচিত, সেক্ষেত্রে আমি বলবো যে আমরা প্রসেস যে ফুড আছে, প্রসেস ফুডটাকে আমরা যদি ভ্যালু অ্যাডেড করতে পারি, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টটার চাহিদা, আমাদের যে ডিমান্ড, এগুলো বাড়বে। আমি যদি সিম্পল একটা এক্সাম্পল দিই, আমরা যদি এখন বগুড়া, জয়পুরহাট, নাটোর এখান থেকে আলু কিনতে যাই, সেই আলুগুলা কিন্তু মাত্র হচ্ছে 20 টাকা 25 টাকা কেজি, বা 18 থেকে শুরু করে 25 টাকা কেজি। তো আমরা যদি এই আলুটাকে হচ্ছে ভ্যালু অ্যাডেড করে হচ্ছে গিয়ে আমরা যদি ট্রান্স ফ্রাই করতে পারি, আমরা কিন্তু সেই 1 কেজি আলুকে আমরা কিন্তু 200 টাকায় বিক্রি করতে পারতেছি। এতে কি হবে, আমাদের দেশের যে কৃষকরা আছে, আমাদের দেশে যারা এর সাথে সংশ্লিষ্ট আছে, এরা হচ্ছে গিয়ে মোটিভেট হবে এবং এরা হচ্ছে এই কার্যক্রমগুলোর সাথে এগিয়ে আসবে। এরপরে আমি যদি বলি হচ্ছে মাল্টি চাষাবাদ, অর্থাৎ আমরা যে বহুমুখী যে চাষাবাদটা আছে, সেখানে আমরা কৃষক যারা ইয়াং জেনারেশন আছে, আমরা যুক্ত হতে পারি। সেক্ষেত্রে আমরা যদি একই জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলাই এবং এক ফসলের সাথে আমরা সাথী ফসল হিসেবে আরেকটা ফসলকে আমরা নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমাদের কৃষকদের এবং আমাদের যে ভবিষ্যৎ যে খাবারের যে চাহিদা, সেটা সবসময় আমরা জনসংখ্যা বৃদ্ধি পেলেও আমরা সেই জিনিসটাকে ধরে রাখতে পারবো। আমরা একসাথে একটা পুকুরে শুধু মাছ চাষ না করে আমরা কিন্তু হচ্ছে ওইখানে সবজি চাষ করতে পারি, আমরা হাঁস পালন করতে পারি, আমরা ওই পুকুরেই হচ্ছে গবাদি পশু পালন করতে পারি। অর্থাৎ একই জমিতে আমাদের হচ্ছে বহুমুখী যে কৃষির যে সম্প্রসারণটা, এটা কিন্তু অত্যন্ত জরুরি। এরপরে হচ্ছে গিয়া আমরা কৃষি উন্নয়নের ক্ষেত্রে তরুণদের বিভিন্ন সেক্টরে আমাদের দিক দিতে হবে, শুধু ধান বা হচ্ছে গম এদিকে না। আমরা কিন্তু দেখেন মাছ চাষে আগায় যেতে পারি, আমরা ফল ফুল, আপনারা যদি জানেন যে যশোরের সেই গদাখালীতে কিন্তু এখন ফুল কিন্তু এক্সপোর্ট হয়। তো আমাদের এই যে ভাবনার, আমরা কবুতর পালন করতে পারি, আমরা হচ্ছে গিয়ে ছাগল পালন করতে পারি, আমরা গরু পালন করতে পারি, মহিষ পালন করতে পারি। অর্থাৎ আমাদের যে আগের যে চিন্তাধারাটা ছিল, আমাদের যে সনাতন যে থিঙ্কিংটা ছিল, এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এরপরে হচ্ছে গিয়ে আমি যদি একটা জিনিস বলি, টেকসই উন্নয়নের ক্ষেত্রে জলবায়ুর যে পরিবর্তনটা হচ্ছে এখন, এই পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে আমাদের কৃষির নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করতে হবে। এর জন্য আমাদের বিভিন্ন কৃষি গবেষণা এবং কৃষির যে হচ্ছে সম্প্রসারণের যে পদ্ধতিগুলো, এইগুলো থেকে আমরা সরে এসে লবণ সহিষ্ণু ধান, আমাদের হচ্ছে রোদ পানির সাথে সামঞ্জস্যপূর্ণ যে বিভিন্ন ধরনের ধান, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আরেকটা জিনিস আমরা কাজ করতে পারি, যে জিনিসগুলো আমাদের কাছে পিছিয়ে গেছে, যে সমস্ত কৃষি পণ্যগুলো, আমি যদি বলি যে পাট কিন্তু আমাদের কাছ থেকে পিছিয়ে গেছে। তো এই পাটকে নিয়ে কিন্তু আমাদের তরুণদের এগিয়ে আসার একটা প্রবল সম্ভাবনা আছে। যে ধরনের কৃষি যে চাষাবাদ বা আমরা যেগুলোকে পিছিয়ে গেছি, আমরা জাতি হিসাবে আমরা আগে একটা ভালো অবস্থানে ছিলাম, কিন্তু এখন হচ্ছে আমরা পিছিয়ে গেছি, সেই জায়গাগুলোকে আমাদের কিন্তু ডেভেলপ করতে হবে। আমি একটু তথ্য দিতে চাচ্ছি যে আমরা ধানে কিন্তু এখন বর্তমানে হচ্ছে শীর্ষে 4র্থতে আছি সারা ওয়ার্ল্ডে। তারপরে হচ্ছে গিয়ে আমরা সবজি চাষের 3য় হিসাবে আছি, তারপরে আলুতে আমরা 7মে আছি, আমরা আম চাষে 7মে আছি, আমরা পেয়ারা চাষে 8মে আছি। এই যে আমাদের ক্রমবর্ধমান যে উন্নয়নটা হচ্ছে, আমাদের যে গ্রাজুয়ালি যে ইমপ্রুভটা হচ্ছে, এটা আমরা ইয়াংরা যদি এইভাবে ইফোর্ট দেই, সেক্ষেত্রে আমাদের জন্য আরো বাড়বে বলে আমি বিশ্বাস করি। এরপরে যদি আমরা কৃষি যে প্রসেসটা আছে, কৃষি প্রসেস পণ্যটাকে যদি আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি, আমি যদি ধরি মনে করেন যে কচুরলতি বা হচ্ছে আলু, এটাকে যদি আমরা একটু মডারেট করে, আমরা যদি একটু প্রসেস করে, যদি আমাদের দেশে যদিও কিছু কিছু কোম্পানি করে, আপনাকে সিম্পল একটা কথা বলি, আমরা হচ্ছে গিয়ে টমেটো, আমাদের দেশে উত্তরাঞ্চলে এখন টমেটো কেজি 10 টাকা। আমরা যদি এই টমেটোটাকে হচ্ছে পেস্ট করি, এটাকে যদি আমরা প্রিজার্ভ করার ব্যবস্থা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই টমেটোটাকে দেশের বাহিরে তথা হচ্ছে আমাদের দেশের যে চাহিদা থাকবে, এটা কিন্তু আমরা পূরণ করতে পারি। অর্থাৎ এই যে আমাদের কিন্তু সোর্স আছে, বাট এই সোর্সটাকে হচ্ছে আমরা মডারাইজ করাটা আমাদের তরুণদের একটা বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট আছে, আমি সেই দিকে আসবো। তার আগে একটা বিষয় আমি বলবো যে ই কৃষির ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক উন্নতির ব্যাপার আছে। আমি মেহেদীর সাথে সরাসরি একমত যে
ই কৃষির যে সাপোর্টটা বা যে ফলাফলটা এটা কিন্তু প্রান্তিক পর্যায়ের মানুষ পাচ্ছে না। তারা কিন্তু অ্যাপস ইউজ করতে জানে না, তারা কিন্তু ইন্টারনেট ইউজ করে না, অর্থাৎ তাদের কাছে যে পৌঁছানোটা এই জিনিসটা কিন্তু আমাদের কাছে একটু দুষ্কর হয়ে যাচ্ছে। আর একটা বিষয়, এবারে আমি যাব যে গভর্নমেন্ট আমাদের জন্য কি করতে পারে আসলে। এটা আমি আমাদের দিক থেকে বললাম যে আমরা এই কাজগুলো করতে পারি। এখন কৃষি ক্ষেত্রে যে ব্যারিয়ার গুলো আছে, আমি যদি সেই ব্যারিয়ার গুলো নিয়ে একটু আলোচনা করি, আশা করি সময় হবে নাকি? আপনি বলেন, আপনি বলেন, সমস্যা নেই। যদি আমরা হচ্ছে গিয়ে গভর্নমেন্টের কাছ থেকে যে সাপোর্ট গুলো অত্যন্ত দরকার, আমরা জানি যে এই সরকার কৃষি বান্ধব সরকার এবং হচ্ছে গিয়ে প্রচুর ভর্তুকি প্রদান করে থাকেন। তো তারপরেও আমি বলবো যে আমাদের বিভিন্ন দাতা সংস্থা থেকেও আমাদের দেশের কৃষি পণ্যে ভর্তুকির অনেক ধরনের বাধ্যবাধকতা আছে। তারপরেও আমাদের সরকার সেই কৃষিতে মানে ভর্তুকিটা কিন্তু দিয়ে আসতেছেন। এরপরে হচ্ছে গিয়ে কৃষি পণ্য উৎপাদনের সার্বিক গুরুত্ব নিয়ে কাজ করতে হবে। শুধু যে কৃষক, শুধু যে কিছু একটা সেক্টরে কাজ করলে এটা কিন্তু আমাদের আসলে ডেভেলপ করা সম্ভব না, যদি না আমরা হচ্ছে সার্বিক উন্নয়ন নিয়ে কাজ করি। এরপর হচ্ছে যে কৃষি পণ্য সংরক্ষণ, বাজারজাতকরণ এবং হচ্ছে সহজলভ্য করাটা, এটা গভর্নমেন্টের করা অত্যন্ত জরুরি। যে আপনারা জানেন যে আমাদের দেশে কৃষি পণ্য সংরক্ষণ করার অ্যাভেলেবেল কিন্তু জায়গা নেই, পেঁয়াজ সংরক্ষণ করার জায়গা নেই, আমাদের কিন্তু হচ্ছে আলু সংরক্ষণ করার জায়গা নেই, এরকম ধরনের বহু ধরনের কিন্তু আমাদের সমস্যা আছে। আমরা জানি যে যোগাযোগ ক্ষেত্রে বাংলাদেশ এখন নতুন দিগন্তের দিকে যাচ্ছে। আশা করি এই বাজারজাতকরণের বিষয়টাও দূর হবে এক সময়। এই বিষয়গুলো আমাদের এক সময় আসবে। এবার হচ্ছে যে মাঠ পর্যায়ে আমি এই কথাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে এখন প্রচুর পরিমাণে হচ্ছে পেস্টিসাইড ইউজ করা হচ্ছে এই আমাদের কৃষি পণ্যতে। এই কৃষি পণ্যতে পেস্টিসাইড ইউজ করার কারণে কিন্তু আমাদের যে কৃষি প্রোডাক্টটা হচ্ছে এটা কিন্তু আমরা সেফ হচ্ছি না, আমরা কিন্তু নিরাপদ খাদ্য পাচ্ছি না। এই বিষয়ের জন্য কিন্তু অত্যন্ত জরুরি যে কৃষকদেরকে সচেতন করা, এবং সেটা হচ্ছে যারা আমি আমাদের সম্মানিত আলোচক মেহেদী আলোচনা করেছেন যে হচ্ছে আমাদের যারা হচ্ছে ব্লক সুপারভাইজার আছে, এদের ইনভলভমেন্টটা এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যে আমাদের যারা হচ্ছে কৃষক, এদেরকে বালাইনাশক এবং পেস্টিসাইডের বিষয়গুলো তাদের কাছে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদেরকে জানানো যে আমাদের এই জিনিসগুলো আমরা এইভাবে করতে পারবো, তাহলে কিন্তু আমরা সেফ ফুডটা অন্তত পাবো, আমরা নিউট্রিশনাল ফুডটা পাবো। আদারওয়াইজ কিন্তু আমরা টক্সিন খাচ্ছি, আমরা কিন্তু জানি বিভিন্ন ধরনের কেমিক্যাল খাচ্ছি। এই বিষয়গুলো অত্যন্ত জরুরি যে আমাদের দেশে যারা হচ্ছে কৃষক আছে তাদেরকে এই বিষয়গুলো, তারা অনেকে কিন্তু জানে না। অনেকে বলে যে তাদের খাবার ফলটা বা তাদের প্রোডাক্টটা হচ্ছে একটু দুর্বল দুর্বল লাগছে, তারা হচ্ছে ভিটামিন ইউজ করে বা তারা বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে, এটা কিন্তু সো হার্মফুল আমাদের জন্য। এই বিষয়গুলো তারা কিন্তু সচেতন। বিপুল ভাই সম্ভবত ওনার নেটের সমস্যার কারণে বেরিয়ে গেছেন, উনি আসলে আবার আমরা আসব। আমি এ পর্যায়ে আদিবা কবির সৃষ্টির কাছে যাচ্ছি। আপনি কি বলবেন যে আমাদের যুব সমাজকে কিভাবে আমরা এই কৃষিতে আগ্রহী করতে পারি, তাদের মনোযোগী পরিবর্তনে আমরা কি করতে পারি? আসসালামু আলাইকুম, আমি আদিবা কবির সৃষ্টি। স্যার জয়নুল আবেদিন স্যার একটু বলছিলেন যে স্যার আমার টোটাল ব্যাকগ্রাউন্ডটা আসলে জানেন না। আমি আসলে পড়াশোনা করছি এখন খাদ্য ও পুষ্টি বিজ্ঞানে, কলেজ অফ হোম ইকোনমিক্সে 4th বর্ষে। বিপুল ভাই আপনার কাছে আমরা পরে আসছি আবার। তো খাদ্য ও পুষ্টি বিজ্ঞান নিয়ে আমরা যখন পড়তে যাই, অটোমেটিক্যালি আমরা যখন পড়াশোনা একাডেমিক পড়াশোনার বাহিরেও আমরা কিছু এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস করি, তো তখন দেখা যায় যখন খাদ্য রিলেটেড বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম করি বা যাই করি না কেন, সেখানে আমাদের কৃষিটা চলে আসে। কারণ আমাদের যে খাদ্যটা আমরা পাচ্ছি সেটা তো আসলে কৃষক উৎপাদন না করলে তো আসলে সেটা আসছে না আমাদের কাছে। তো পাশাপাশি যেটা হয় যে এই জিনিসটাও আমাদের মধ্যে খুব দেখা যায় এবং শোনা যায় যে যেটা একটু আগে আকাশ বলছিলেন বা মেহেদী হাসান বলছিলেন যে কৃষি নিয়ে পড়াশোনা করছে ঠিক আছে, বাট দেখা যাচ্ছে কৃষি থেকে জব সেক্টরের দিকে যখন আমরা যাচ্ছি দেখা যাচ্ছে যে তারা কৃষি থেকে দূরে সরে যাচ্ছে।
তো এর কারণটা তো আসলে সবার মধ্যে আমরা একদম আমাদের যে বাঙালি আমাদের প্রতিটা পরিবারেই সব বাবা মাই ছেলে মেয়েদের ছোট থেকে বড় করে যে তার ছেলে মেয়ে পড়াশোনা করবে, পড়াশোনা করে তার ছেলে মেয়ে হয় ডাক্তার হবে নয়তো ইঞ্জিনিয়ার হবে, যদি দুইটা একটা না হয় তাহলে সে বিসিএস ক্যাডার হবে, অর্থাৎ সে চাকরিতে চলে যাবে। এবং যেটা হয় মেন্টালিটি কাজ করে যে সেটা সিকিউর থাকে, সিকিউর জব থাকে সেখানে। কোনো যেটা হয় যে কৃষি বা অন্য ধরনের উদ্যোক্তা হতে গেলে রিস্ক নিতে হয়, সেক্ষেত্রে রিস্ক থাকে না কোনো, যদি আমরা একটা জবে ঢুকে পড়ি। তারপর সম্মানের দিক দিয়ে যদি বলি, কৃষিটাকে আসলেই আমরা আহ ওভাবে আসলে আমাদের সমাজ ব্যবস্থার কারণে আমরা কৃষিটাকে একজন সরাসরি মাঠে নেমে কাজ করবে, কৃষি কাজ করবে, সেটা ছেলে হোক মেয়ে হোক, সেটাকে আসলে সম্মানের চোখে দেখা হয় না। তো যে দেখা যাচ্ছে যে ওই যে আহ, পাছে লোকে কিছু বলে অন্যরা কিছু বলে, এগুলো ভাবতে ভাবতে হচ্ছে গিয়ে আমাদের দেখা যায় যে কৃষি নিয়ে হয়তো বা আকাশের মতো ছেলেরা স্টাডি করছে, গবেষণা করছে, কিন্তু শেষমেশ গিয়ে হয়তো বা এই লাইনটাই থাকা হয় না। এই ব্যাপারে আমি একটা নিউজ পড়ছিলাম, খুবই নিউজটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো। সেটা হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, সে পড়াশোনা করেছে সাংবাদিকতায়। তো সাংবাদিকতায় পড়াশোনার পর তার যে রেজাল্ট দেখা গেল, তার অনার্স এবং মাস্টার্স দুটাতেই তার হচ্ছে ফার্স্ট ক্লাস। তো তার সিঙ্গাপুর একটা ইউনিভার্সিটিতে জয়েন করার সুযোগ ছিল, কিন্তু সে ছোটবেলা থেকে তার বাবার সাথে কৃষিকাজে সে হেল্প করতো। তো হেল্প করার কারণে তার মাঝে কৃষি নিয়ে একটা ভালোবাসা জাগে। তো পরবর্তীতে সে যখন সাংবাদিকতায় পড়াশোনা শেষ করে, সে নিজে কৃষি সাংবাদিক হিসেবে যোগদান করে এবং পরবর্তীতে সে যেটা করে, সাংবাদিকতার পাশাপাশি সে সরাসরি কৃষিতে ইনভলভ হয়ে যায়। সরাসরি কৃষিতে ইনভলভ হয়ে যায়, যে সে দেখে যে আমাদের দেশে যদি গবেষণা দেখা যায় বা বিভিন্ন তথ্যে উঠে আসছে যে আমাদের প্রতি মিনিটে 72 কেজির মতো কীটনাশক আহ, জমিতে দেওয়া হয়, যেটাকে আমরা আহ, কীটনাশক না বলে বিষ বলাটা বেশি মনে হয় ভালো হয় যেটা আমাদের জন্য। তো তার মাঝে এই বোর্ডটা কাজ করে যে আমি যদি আর এলাকার মানুষদেরকে যদি আমি সচেতন করতে পারি যে কীটনাশক ছাড়া প্রাকৃতিক উপায়ে জমি চাষ করার মাধ্যমে যদি তারা ফসলটা পেতে পারে, সেই ফসলটা নিজের জন্য উপকারী এবং কীটনাশকের যে বিষটা সেই হাত থেকে রক্ষা পেতে পারে। তো সে সেই যে একটা ব্যক্তিগতভাবে সে যে একটা বোধ, ব্যক্তিগতভাবে তার যে একটা আম, আহ, আহ, এটা কি বলবো আমি, বিবেকবোধ কাজ করা বা দেশের প্রতি প্রেম বা যেটাই বলি না কেন, সে সেখান থেকে সে যদিও সেই ধরনের একটা ভয় কাজ করেছে যে আসলে আমি কৃষিতে গেলে মানুষ আমাকে কিভাবে নেবে, কিন্তু তারপরও সে কিন্তু সে কৃষিতে যায়। তো তার মতো মানুষটা আসলে আমাদের জন্য আসলে আহ দৃষ্টান্ত হতে পারে যে হ্যাঁ, তার তার কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল না এগ্রিকালচার, বাট তারপরও সে এগ্রিকালচারে গেছে। তো এই ধরনের আসলে ব্যক্তিগতভাবে আসলে আমি কতটা স্ট্রং, আমি কতটা নিজেকে ইনভলভ করতে পারবো, সেই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে মনোজাগতিক পরিবর্তনটা আসলে বেশি এক্ষেত্রে কাজ করে। আর আমাদের মতো মেয়েদের ক্ষেত্রে যেটা হয় আসলে যেটা হচ্ছে গিয়ে হয়তো বা সর্বোচ্চ যেটা হতে পারে যে আহ, তারা গবেষণা রিলেটেড কাজগুলোতে যেতে পারে, কিন্তু ওই মাঠে নেমে কাজ করবে এই ধরনের কাজগুলোতে তো আসলে বাবা মারা কম দিতে চায়। কিন্তু আসলে যে মাঠে নেমেই কৃষির সাথে একদম যুক্ত হতে হবে তা কিন্তু না, ছাদ কৃষির মতো কাজের সাথেও মেয়েরা যুক্ত হতে পারে। এছাড়া হচ্ছে আমাদের যে গ্রামের যে কাল্টিভেবল ল্যান্ড গুলো আছে, সেখানে আমাদের যে গ্রামের মায়েরা আছে, যারা মহিলারা আছেন, তারা কিন্তু অবসর সময়ে কিন্তু তারা কৃষিতে নিজেদেরকে ইনভলভ করতে পারে। কিন্তু এই ইনভলভমেন্টের ব্যাপারেও কথা আছে, কথা হচ্ছে সেখানে তাদের যে কাজটা যে করবে বললেই তো আর হয়ে যাবে না। ফসল উৎপাদনের জন্য যে প্রসেস গুলো জানা দরকার, যে সেই জিনিসগুলো সম্পর্কে তো তাদেরকে জানতে হবে। তো সেক্ষেত্রে হয়তো বা এখনকার যুগে ইউটিউবের মাধ্যমে অনেক সহজেই অনেক কিছু জানা যায়, কিন্তু তারপরও
এক্ষেত্রে আরো বেশি আমার মনে হয় যে বাড়ি বাড়িতে যদি আহ, মহিলাদের যে যারা এরকম মহিলারা আগ্রহী আছে তাদের নিয়ে যদি প্রশিক্ষণের ব্যবস্থা যদি করা হয়, যদি আমরা জানি সরকার থেকে কিন্তু অনেক কাজ কিন্তু করা হচ্ছে। আমরা যদি নির্বাচনী ইশতেহার 2018 দেখি, আমরা কৃষি নীতি 2018 দেখি, সেখানে কিন্তু আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং কৃষিটাকে যে ডিজিটালাইজ করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। করোনার সময় কিন্তু অনেক ক্ষতি হয়ে গিয়েছে আমাদের। তো সেখানে যদি আমরা বলি যে সেখান থেকে কিন্তু কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তো আহ, এখন এখানে কথা হচ্ছে কি যে আহ, পদক্ষেপ তো নেওয়া হচ্ছে, আমরা নিজেরা কতটুকু এগিয়ে আসছি বা কতটা জানছি, জানার ব্যাপারটাও কিন্তু অনেক বড়। যেমন আমরা যদি বলি, আমাদের যে করোনাকালীন সময় কৃষি মন্ত্রণালয় থেকে খুব সম্ভবত মে মাসের দিকে ফুড ফর নেশন নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়, যেখানে হচ্ছে কৃষকরা হচ্ছে কি সরাসরি তাদের পণ্যর যে ন্যায্য দামটা সেটা সম্পর্কে জানতে পারবে, সে দাম সম্পর্কে জানতে পারবে, এবং যারা ভোক্তা আছেন তারা হচ্ছেন গিয়ে তারাও উপযুক্ত দামে কিনতে পারবে। কিন্তু কথা হচ্ছে সেটা জানছে কয়জন? তো এই বিষয়গুলোতে আসলে কিছুটা বলে না যে ব্যাটে বলে মেলার ব্যাপারটা হয়তো বা কোনো না কোনো জায়গায় গিয়ে মানে আমাদের সেই মিলটা না থাকার কারণে হয়তো বা অনেক পদক্ষেপ আসছে, অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু সেখানটায় আহ হয়তোবা সেই কাঙ্ক্ষিত ফলটা আমরা পেতে পারছি না। এক্ষেত্রে আমার মনে হয় কৃষি এই ধরনের কাজগুলোতে, যেটা বললাম আমি একটু আগে, ফুড ফর নেশনের মতো একটা প্ল্যাটফর্ম, এই ধরনের জিনিসগুলোর পরিচিতি প্রচারণার ক্ষেত্রে ইয়থরা কিন্তু এগিয়ে আসতে পারে সরাসরি। সেক্ষেত্রে তার যে এগ্রিকালচার স্টুডেন্টই হতে হবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তো এতটুকুই আমার পক্ষ থেকে। ধন্যবাদ সৃষ্টি। স্যার কি কিছু বলবেন? স্যার আপনার মাইক মিউট করা স্যার। পরে বলবো, শুনছি। আচ্ছা আমি ঠিক আছে। ইয়ে করি না, ইমরান তুহিন আর বিপুল বিশ্বাসের এখনো কথা শুনতে পারি নাই। হ্যাঁ, বিপুলের কথা শেষ হয় নাই। হ্যাঁ, শেষ হয় নাই। আপনি আবার বলেন। তবে তার মধ্যে আপনার কাছে আমি একটু প্রশ্ন রাখছি। সেটা হচ্ছে যে সৃষ্টি বলল যে সরকার, আমার বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, বিভিন্ন প্রণোদনা দিচ্ছে, কৃষকদেরকে উৎসাহ দিচ্ছে, তারপরে যুব সমাজদের যুব উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছে, মৎস্য বা পশুপালন বা অন্যান্য ক্ষেত্রে নার্সারি দিচ্ছে। কিন্তু তারপরে মেহেদি, তারপর শরীফ, ওরা বললেন যে প্রযুক্তি নির্ভর কৃষি হলে কৃষিতে কিছু আমাদের উন্নতি হবে। কিন্তু আমার কাছে প্রশ্ন যে মনোজগতিক পরিবর্তন ছাড়া কি প্রযুক্তি নির্ভর কৃষি হলে কি আমাদের যুব সমাজ আগ্রহী হবে, নাকি আমাদের প্রথম মনোজগতিক পরিবর্তন দরকার? এবং এই যুব সমাজকে কৃষিতে আগ্রহী করার জন্য এবং তারা যেখানে পড়াশোনা করেছে সেটাকে পেশায় নেওয়ার জন্য আমরা কি চিন্তা করতে পারি, বা আপনি কি ভাবছেন? কঠিন প্রশ্ন আমার কাছে আর কি। যে আমি মানে ইমরান তুহিন আর কি মেহেদি হাসান একটা কথা বলেছিল যে আমাকে ছোটবেলা থেকে ব্রেন ওয়াশ করে দেওয়া হচ্ছে, তুই লেখাপড়া করবি, তুই চাকরি করবি। ব্রেন ওয়াশ করে দেওয়া হচ্ছে যে জমিতে যে লোকটা কাজ করছে তার কাজের সম্মান নেই, তাই না? ফলে আমাকে সম্মানের জন্য চাকরি করতে হবে। সৃষ্টির সেই কথাগুলোর সূত্র ধরেই মানে, কিন্তু সে তার কথার ভিতরে সে একই আঁচ পাইতেছি কথাগুলার। যে আমি যে মহিলা জমিতে ধান লাগাচ্ছে ওটা আসলে শ্রমিক, তার কাজের কোনো মূল্য নেই। যে লোকটা হাল চাষ করতেছে সে পাওয়ার টেলার দিয়ে করুক বা যেটা দিয়েই করুক না, ট্রাক্টর দিয়ে করুক, সেটা কৃষকই, চাষা। তো এই যে মানসিকতাটা আমাদের, সামাজিক মানসিকতা, ব্যক্তিগত মানসিকতা, ব্যক্তিগত বোধ, সেইটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গাটা। মানে আমরা প্রযুক্তির কথা বলতেছি, কিন্তু শহীদুদ্দিন আকবর বলতেছে প্রযুক্তিটা কোনো সমস্যা নয়। আসলে আমাদের মনের ভিতরে কি আছে, দায়িত্ববোধের কথা সৃষ্টি বলতেছে যে আমার জাতির প্রতি আমার দায়িত্ব, শুধু জাতির প্রতি নয়, আমার নিজের প্রতি আমার দায়িত্বটাই কি আছে, সেটাও তো একটা গুরুত্বপূর্ণ কথা। আমাদের, আমি গল্পটা আগেও একবার বলি, আমি একবার প্লেনে ট্রাভেল করতেছিলাম,
বাংলাদেশ থেকে উঠেছি বিজনেস ক্লাসের ভিতরে। আমি আর বিজনেস ক্লাসের ভিতরে আমি তো সরকারি পয়সায় চলছি, মানে অন্যের পয়সায়, কিন্তু সাধারণত ব্যবসায়ীরা নিজেদের পয়সা দিয়ে আসেন, ফলে বড় লোকেরাই আসতে পারে না কেন। তো আমার পাশের সিটে ভরছেন ভদ্রলোক, কথায় কথায় পরিচয় হলো। উনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি করি। আমি বললাম ভাই আমি একজন চাষা। আমি অনেক ক্ষেত্রে এখনো আমাকে নিজেকে চাষা বলে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তো ওখানে তখনও বললাম আমি একজন চাষা। সে আটকে উঠলো, কি বলেন আপনি, এটা বলবেন না কখনো। সে ধরে নিয়েছে আমি চাষা নই, কারণ কোন চাষা বিজনেস ক্লাসে বসবে এটা তার বিশ্বাস হয় নাই। তো আমি বললাম কেন? বলছে এটা তো খুবই ডেরোগেটরি ওয়ার্ড। তার মানে চাষাকে গালি দিচ্ছি আমার সমাজ চাষাকে, চাষা শব্দটা গালি হিসেবে সেই যে জমিদাররা ব্যবহার করে আসছে সেইটাই হয়ে গেছে। আমার মন মানসিকতার পরিবর্তন হচ্ছে না। ফলে যুব সমাজ যে এই যে আমার সামনে আজকে যারা কথা বলতেছে তারাই কেন কৃষিতে হাত লাগাবে? ও আদিবাসী সৃষ্টি গল্প সুন্দর শোনাইছে যে একজন চিটাগাং বিশ্ববিদ্যালয়ের অনুকরণ, যে সবকিছুতে ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে শেষ পর্যন্ত কৃষিতে রয়ে গেছে এবং শেষ পর্যন্ত সে নিরাপদ সবজি উৎপাদনের কাজে লাগতেছে। এটা একটা দায়িত্ববোধ থেকে আসছে। আমি মনে করি যে আমাদের যুব সমাজকে আগে ওই দায়িত্ববোধ থেকে আসতে হবে এবং সব কাজকে সমান সম্মান দেওয়াটা শিখতে হবে। ফলে তুমি যেটা বলছো মনোজাগতিক পরিবর্তন, ওইটা আসল গুরুত্বপূর্ণ জিনিস আমার মনের ভিতরে, প্রত্যেকের মনের ভিতরে। আর আমার যুব সমাজই এখন যেহেতু শতকরা কত বছর যুব সমাজ, শহীদুদ্দিন আকবরের একটা স্টেটমেন্টে পড়তেছি 39% অফ দ্য পপুলেশন, 40% অফ দ্য পপুলেশন হলো ইয়ুথ। আপনার কত বছর থেকে কত বছর সেটাও সে বলেছে 18 থেকে 39 মনে হয়, বা এরকম কিছু একটা কোথাও আছে তার কথা। তো এই যে যুব সমাজে যেহেতু এই সমাজের মানসিক পরিবর্তনটা, মনোজগতের পরিবর্তনটা যদি না ঘটে, এরাই তো আস্তে আস্তে আবার বাবা মা ইতিমধ্যে অনেকেই হয়ে গেছে, এরাই আসলে সমাজকে আবার নিয়ন্ত্রণ করবে। ফলে আমি মনে করি যে যুব সমাজকে যদি কৃষিতে আনতে হয়, আবার কৃষি কাজকে আগে তাদের সম্মান দিতে হবে। কৃষিতে যে কোনো কাজ হোক না কেন, সেটা সেই যদি আমি যদি আগাছা নিড়ানো হোক, নিয়ন্ত্রণ হোক, পোকামাকড় নিয়ন্ত্রণ হোক, ধান খেতে লাগানো হোক, বা ধান মাড়াই হোক, যেটাই করি না কেন, যত উন্নত পদ্ধতি আনি না কেন, কাজগুলোকে সম্মান করতে হবে। না হলে পরে আমি যাকে আজকে বলতেছি যে আমার ক্ষেতের ভিতরে আমি শ্রমিক নিছি, এই শ্রমিকটাই কোথা থেকে আসবে আমি যদি সম্মান করতে না শিখি? আমার যুব সমাজের ভিতর থেকে কিন্তু যারা শিখতেছে তাদের দায়িত্বটা আরো বেশি। লেখাপড়া যারা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে তাদের দায়িত্বটা আরো বেশি। কিছু কিছু আছে বাধ্য হয়ে হয়তো খেতে যায় কাজ করছে, হাই স্কুল থেকে আর যেতে পারে নাই, বাধ্য হয়ে জমিতে নামতেছে। কিন্তু বাধ্য হয়ে নামাতে নয়, সম্মান করে আমি যাতে কৃষিকাজকে সম্মান করে নামতে পারি, এই মনোজাগতিক পরিবর্তনটা দরকার। আমি খালি বায়োফ্লগ করলেই আমি সম্মান অর্জন করবো সেটা নয়, সেটার দরকার অবশ্যই দরকার আছে, কিন্তু আমার দরকার ওই জায়গাটায়। ফলে আমি শহীদুদ্দিন আকবরের কথাটা আবার একটু তুলি। আমার কাছে এখানে আছে শহীদুদ্দিন আকবর হারিয়ে গেছে কিনা কথাটা, সে বলেছে টেকনোলজি ইজ নট দি সলিউশন, ইটস বিয়ন্ড স্মার্ট টেকনোলজি, রাদার নিড মোটিভেশন। আগে দায়িত্ববোধ, মোটিভেশন টুয়ার্ডস হোয়াট, আমি ভালো কাজ করব, কৃষির কাজ করব, কৃষিতে থাকবো। কিন্তু আবার সেইটার কথাটাও সে সুন্দর করে বলছে, সেই মোটিভেশনটা আমি যে কাজটা করব সমাজের কাছে তার রিকগনিশন নট বাই সার্টিফিকেটস, কেউ অ্যাওয়ার্ড দিল সেটা নয়, সমাজ আমাকে বলবে আমার সন্তান লেখাপড়া শিখে কৃষিকাজ করতেছে, ফলে আমি স্যালুট দিলাম। আমার ভাতিজা কৃষিকাজ করতেছে, আমি তাকে স্যালুট দিতেছি। এই সমাজটা, এবং ছোট কাজটা, কোনো কাজটাই ছোট নয়, যে শ্রমিক যে কাজটা করতেছে সেটাও ছোট নয়। এই জায়গাগুলা মানে খুব গুরুত্বপূর্ণ। অফকোর্স মানে ইনসেনটিভস এন্ড ফাইন্যান্সিয়াল মেজার্স দরকার আছে। কাজ করতে গেলে কেউ যদি উন্নত কাজ করতে চায় অবশ্যই পুঁজির দরকার আছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের কাজ, আমার উৎপাদন থেকে বাজারজাতকরণ, আমার টেবিল আসা পর্যন্ত, মানে
বিভিন্ন ধরনের কাজ আছে, প্রত্যেকটা জায়গায় আমাদের উদ্যোক্তা দরকার, এবং সেটা নেতৃত্বটা আসলে আমাদের যুব সমাজই দিতে পারে। বলে এই জায়গাটায় আমি আমি আবারও আমি মনে করছি আমাদের সবার মানসিকতাটা পরিবর্তন করলেই আজকে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে গল্পটা আমরা করেছি সেটা সবার মধ্যে, দেশের মধ্যে নিয়ে আসতে পারি। দেশের কৃষি আসলে 100 গুণ বাড়তে পারে, আরো সম্ভাবনা আমাদের রয়ে গেছে। আর সেইটার জন্য আমরা নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের কথা বলতেছি। ওই যে ইমরান তুহিনের কথা শোনা হয় নাই, কিন্তু আস্তে আস্তে আমি শুনেছি চকলেট বানায় তার কোম্পানি। ফলে এটা একটা খাদ্য, কোকোটাকে সেটাকে প্রক্রিয়াজাত করা হচ্ছে, বা কেউ মুড়ি ভেজে বিক্রি করতেছেন, কেউ আরেকটা করতেছেন। এই সবটাই আসলে এই যে মাছ উৎপাদনের জন্য নানান প্রযুক্তি চলে আসছে। এই সবকিছুই আসলে প্রযুক্তির ব্যবহার আমার প্রত্যেকটা জায়গাতেই উদ্যোক্তা দরকার। যুব সমাজকে সেখানে আগে আসতে হবে। যুব সমাজ আসছেই, মানে আজকাল অনেক বিবর্তনে যুব সমাজে করেছে, কিন্তু আমরা চাই আরো মানসিকতার পরিবর্তন করে কৃষিকাজের সঙ্গে সংযুক্ত হতে। আমি অনেক বেশি কথা বলে বলছি, বুড়া মানুষ আবার, সরি, আমি মানে ইয়ে করেছি। আমরা আমরা এইটা এইটা মানে যে শুধু আমি একটা কথা আর একটু বলে শেষ করতে চাই, সেটা হলো যে আমাদের যে যে যুব সমাজ আসবে, সেই উদ্যোগের ভিতরে মনের ভিতরে থাকতে হবে আর একটা দায়িত্ববোধ। আমি কৃষিকাজ করব লাভের জন্য, তো অবশ্যই করতে হবে, লাভের চিন্তাটা করতে হবে, কিন্তু আমার দায়িত্ববোধটা আছে সমাজের প্রতি, আমি নিরাপদ এবং পুষ্টিকর খাবার খাওয়াবো। কারণ খাবার তো ওই জন্যই তৈরি হচ্ছে, পুষ্টির জন্য, নিরাপত্তার জন্য। তো আমি যেটাই করি না কেন, আমি চকলেট বানাই না কেন, বা মুড়ি ভাজি না কেন, বা বায়োফ্লক করি না কেন, আমি উৎপাদন প্রক্রিয়াটা যেন সঠিক হয়, যাতে নিরাপদ এবং পুষ্টিকর খাবার উৎপাদন করি। ফলে আমার একদিকে অর্থনৈতিক লাভের উদ্দেশ্যই থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে সেবার জন্য, এবং সেবাটা কাকে? জাতির জন্য, আমার জন্য, আমার পরিবারের জন্য, সবার জন্য। আমি সাজ্জাদ, সাজ্জাদ তোমার কাছে। ধন্যবাদ স্যার, আপনি অনেকগুলো বিষয় নিয়ে আসলেন, কিন্তু আমার কাছে আপনার কথা মনে, এবং এ পর্যন্ত ইমরান তুহিন ছাড়া সবাই কথা বলেছে, যে সম্ভাবনা আছে, সুযোগও আছে, টেকনোলজি আস্তে আস্তে আমাদের এখানে ডেভেলপ করছে, কিন্তু আসলে কৃষিক্ষেত্রে এটাকে পেশা হিসেবে নেওয়া, এটা একটা সম্মানজনক পেশা হিসেবে নেওয়া, সেই জায়গায় মনে হয় আমাদের মনোজাগতিক পরিবর্তনটা খুবই জরুরি। এবং আমরা 1 ঘন্টা পার হয়ে গেছে আমাদের, আমরা খুব বেশি সময় নিব না। আমরা বিপুল ভাইয়ের কিছু কথা বাকি আছে, ওনার কথাটা শুনবো, এবং তারপরে প্রত্যেকের 1 মিনিট করে। ইমরান তুহিনের কথাই শোনো নাই তুমি? স্যারও তো নাই এখন। নাই, সরি, বিপুলের কথা শেষ কথা। আপনার, হ্যাঁ ইমরান আপনি লাইনে থাকেন। ইমরান বলুক, ইমরান আগে বলুক। হ্যাঁ, আবার কই গেল ইমরান? ক্যামেরা অন করো ইমরান। ইমরান নাই, ওর প্রবলেম হচ্ছে। তাহলে বিপুলের কথাটাই শোনো তাহলে। থ্যাংক ইউ। আবারও সুযোগ দেওয়ার। দাঁড়াও, ইমরান আসছে। আচ্ছা ইমরান, তোমার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তুমি তো একজন কর্মজীবনে আছো, পড়াশোনা শেষ করো নাই, মানে মাঝামাঝি কর্মজীবনে ঢুকেছো, কিন্তু তোমার এই কর্মজীবনের আশেপাশে যে তুমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করো সেটা একটা খাদ্য, এবং কৃষি ক্ষেত্রে এটা উৎপাদন হয়ে তারপরে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। তো তোমার আশেপাশে যারা আছে, বা তোমার তোমার বন্ধু বান্ধব, বা তোমার সার্কেলে, বা তোমার কর্ম পরিবেশে যে যুব সমাজ আছে, বা যে তরুণরা আছে, তারা আমাদের বাংলাদেশের বর্তমান কৃষি নিয়ে কি ভাবছে? তোমার কি মনে হয়? তোমার মতামত একটু জানতে চাই। এখানে উপস্থিত আমাদের বিজ্ঞ আলোচক এবং কবি চৌধুরী মোহাম্মদ জয়নুল আবেদিন স্যার, এবং আমার প্রিয় সাজ্জাদ লতিফ ভাইয়া, এবং আমার মেন্টর বিপুল বিশ্বাস ভাইয়া এখানে উপস্থিত আছে, এবং আরো আদার্স ভাইয়া এবং আপুরা যারা আছে। আমার প্রথমে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা তরুণ যারা আছি, আমাদের কৃষি নিয়ে আমাদের তরুণদের কি ভাবনা, সেটা নিয়ে আসলে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো মূলত
সাজ্জাদ ভাই আমাকে যে প্রশ্নটা করবেন আমি ওই প্রশ্নে যাচ্ছি, তবে আমার কিছু কথা আছে সেটা একটু শেয়ার করবো যদি সময় থাকে। আহ আমরা যারা তরুণ আছি, আসলে আমি এই যে মেহেদী হাসান ভাইয়ার সাথে আসলে পুরোটাই একমত যে আমাদের ছোট থেকে না আসলে আমরা কৃষি ফ্যামিলি থেকে যারা বড় হয়েছি তাদের কিন্তু মাথায় এটাই চাপিয়ে দেওয়া হয়েছে যে পড়াশোনা করতে হবে এবং চাকরি করতে হবে। এটা গভর্নমেন্ট চাকরি হোক প্রাইভেট চাকরি হোক, মানে উইথাউট কৃষি থাকতে হবে। তো এই যে আমাদের পরিবেশটা, এই যে আমাদের এনভায়রনমেন্ট, আসলে আমরা যারা তরুণ আছি তারা আমরা বুঝতে পারতেছি যে আমাদের কৃষিটা দিন দিন পিছিয়ে যাচ্ছে। এখন সেই কৃষিটাকে কিভাবে আমরা এগিয়ে নিতে পারবো, সেটা টেকনোলজির আমরা ব্যবহার করে বা আমাদের আধুনিক যেগুলো কৃষি সরঞ্জাম আছে বা কৃষি যে বিভিন্ন আমাদের বিপ্লব ঘটতেছে সেগুলো আমরা ব্যবহার করে কিন্তু আমরা যারা তরুণ আছি, যারা আমরা ফুড বা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতেছি, তারাই কিন্তু আমরা ভালো জানি। এখন আমরা যারা এই যে আমরা কৃষি নিয়ে পড়াশোনা করতেছি, ফুড নিয়ে যারা পড়াশোনা করতেছি, আমরা এরাই যদি আমরা আসলে কৃষি থেকে যদি মানে দূরে চলে যাই, কৃষি থেকে যদি বিরত থাকি, তাহলে আমাদের কৃষিটাকে কারা এগিয়ে নিয়ে যাবে? আমাদের এটাই কিন্তু এখানে কিন্তু একটা চিন্তার বিষয়। তো আমি এখানে আমি যদি আমার পার্সোনাল যদি কিছু অপিনিয়ন বলি, সেটা আমি আমার এলাকাতে আমি অনেক কয়েকজনকে দেখেছি, আমার যারা বড় ভাই আছে যারা আমি খুব ভালো জানি, তারা অনেক পড়াশোনা করছে, রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে, আমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে। তারা জব না করে, তারা কিছু 2-1 বছর জব করেছে, তারা জব করে দেখেছে আসলে জব সেক্টরটা কতটা কঠিন সেক্টর। তারা পরিশেষে না ওই জব সেক্টরটাকে ছেড়ে দিয়ে এখন তারা ফার্মে, আমাদের এখানে যেগুলো মানে অ্যাভেলেবল সেগুলো ফার্ম, মানে বিশেষ করে আপনার পাবনা, আপনারা জানেন যে গরু মানে একেবারে দুগ্ধজাত প্রোডাক্টের জন্য খুবই বিখ্যাত। তো তারা এখন আসলে খামার দিচ্ছে, সেখানে আপনার গরু আছে, সেখানে ছাগল আছে, এবং তারা আরো কিছু আপনার কনসেপ্ট নিয়ে কাজ করতেছে, যেমন আপনার মাছ চাষ করে। আমরা জানি যে আপনার বিভিন্ন গ্রামে যে সকল বিল আছে সে সকল বিলে কিন্তু পুরোটাই ফাঁকা থাকে। তো তারা বিভিন্ন যে যখন বর্ষা সিজন আসে, তারা কিন্তু একটা বিশাল লার্জ এরিয়া নিয়ে তাও প্রচুর মাছ চাষ করতেছে। তো এটা আপনার মানে বিভিন্ন উপজেলা ভিত্তিক বা বিভিন্ন যেগুলো পারমিশন নেওয়ার কথা, তারা পারমিশন নিয়ে কিন্তু এগুলো কাজ করতেছে। তো তাদের সাথে আমি আসলে পার্সোনাল ভাবে বসেছি, তাদের সাথে মিশেছি, তাদের সাথে আমি আলোচনা করেছি। আসলে আমার চিন্তা ভাবনা জবটাকে কেমন যেন ভালো লাগে না, প্যাশন আমার যায় না। তো ভেবেছি যে আসলে ভবিষ্যতে আমি না বিজনেস বা ফুড রিলেটেড বিজনেস এর সাথে ইনভলভ হবো, সেরকম একটা চিন্তা ভাবনা আছে। এই জন্য আমি বিভিন্ন জনের সাথে মিশেছি, আলোচনা করেছি, কথা বলেছি। তো কিন্তু আসলে এই যে আমার মেহেদী হাসান ভাই বা উনি একটা কথা বলেছে যে ফ্যামিলি থেকে যদি আমি 5 লাখ টাকা চাই বা 10 লাখ টাকা চাই যে আমি একটা বিজনেস স্টার্ট করব আমি কৃষি নিয়ে বা ফুড নিয়ে, তখন না আমার ফ্যামিলি বা আদার্স যারা আছে তারা কিন্তু আমাকে সাপোর্ট করবে না। এবং আমার যারা বন্ধু সার্কেল আছে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলবে। পড়াশোনা করবি, বিএসসি শেষ করবি, এমএসসি করবি, আহ তারপরে কৃষি নিয়ে করবি বা ফুড নিয়ে বিজনেস করবি। আসলে এখানে যে অনেক ধরনের সম্ভাবনা আছে, আমাদের যারা ভালো কমিউনিকেশন, যারা বিভিন্ন পর্যায়ে কমিউনিকেশন আছে, তাদের কিন্তু অনেক বড় বড় সম্ভাবনা আছে। আমি যদি এর মধ্যে উল্লেখ করি, তো আমার সোমালিয়ার কিছু ফ্রেন্ড আছে, ভিয়েতনামে আমি ইন্টারনেট থিসিস করে যাচ্ছি, সেখানে আমার কিছু ফ্রেন্ড আছে। তো এখানে না অনেক ধরনের সম্ভাবনা আছে। যেমন আমি যদি একটা উল্লেখ করি, তাহলে আপনার সোমালিয়া আফ্রিকান কান্ট্রি, আপনারা জানেন। তো সেখানে আমার একটা বন্ধু আছে, তিনি আমাকে ওনার নিজস্ব শপ আছে, সুপার মার্কেট আছে। তো আমার থেকে আম, উনি আমাকে বলেছিল যে আমাদের বাংলাদেশের ভুট্টাটা অনেক সুন্দর এবং অনেক রিজনেবল প্রাইস। তো উনি আমার থেকে চেয়েছিল যে ইমরান তুমি আমাকে হেল্প করো। ও পড়াশোনা শেষ করছে, আমাদের বিএসসি শেষ হয়ে গেছে। তো আমরা কি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি একসাথে। তো ওর পড়াশোনা শেষ, আমারও পড়াশোনা শেষ, ও দেশে ব্যাক করেছে। আমাকে বলেছিল যে তুমি কি আমাকে তোমাদের দেশে ভুট্টা কন্টেইনারে করে আমাকে করতে পারবা কিনা, তোমার যত কষ্ট এবং তোমার যাতে ওইরকম প্রফিট থাকে সেরকম আমি ব্যবস্থা করব। কারণ আমাদের দেশে আপনারা জানেন ভুট্টার কিন্তু দাম তেমন বেশি নেই। যেমন আমি বাজার যাচ্ছে করছি, জেনারেলি যখন সিজন চলে তখন কিন্তু 600 থেকে সর্বোচ্চ 900 টাকা বা 1000 টাকা পর্যন্ত ভুট্টা মন। আর অথচ ওইসব কান্ট্রিতে কিন্তু ভুট্টা
পার কেজি আমাদের দেশে অনেক টাকা পড়ে। আমি যদি বলি এগুলো করি তাহলে হচ্ছে আমাদের দেশে পার কেজি ওই দেশে আপনার মিনিমাম হচ্ছে 200 টাকা 300 টাকা। তো তাহলে এই যে একটা সম্ভাবনা, আমরা যদি তরুণরা যাদের আমার কমিউনিকেশন আছে, আমাদের যারা ভালো, আমরা এই সকল বিষয় বুঝতেছি জানতেছি, তারা যদি এগ্রিকালচার সেক্টর প্রসেস ফুডে যদি এগিয়ে আসে তাহলে কিন্তু অনেক একটা সম্ভাবনা ওই দ্বার খুলে যায়। আবার যদি আমি বলি তাহলে হচ্ছে আপন ভাইয়ের সাথে আমি একমত। যেমন হচ্ছে উনি কিন্তু বলেছে যে যেখানে আমরা আলু হচ্ছে পটেটো মাত্র 10 টাকা কেজি কেজি হিসেবে বাজার থেকে আমরা ক্রয় করতেছি, তো সেই কেজি কিন্তু 400 টাকা বা 300-400 টাকা কেজি আমরা যদি প্রসেস করি তাহলে কিন্তু ই করতে পারবো। আমরা আবার জানি যে আপনার হচ্ছে আহ কি বলে এটাকে, আনারস, পাইনাপেল। আমি এই পাইনাপেল নিয়ে আমি হচ্ছে আপনার থিসিস করেছি ভিয়েতনামে। তো সে আমি আমার কান্ট্রিতে আমি কিন্তু একটা গবেষণায় দেখেছি যে প্রতি বছর 30 থেকে 40% পাইনাপেল কিন্তু আপনার নষ্ট হচ্ছে সিজনের সময়। সেইগুলো কিন্তু স্টোরেজ করা হচ্ছে না ওইভাবে, তো উইথাউট কোনো কেমিক্যাল মানে ব্যবহার না করে। তো তারা বাজারে প্রতি প্যাকেট 30 টাকা প্যাকেট কিন্তু তারা চিপস মানে করতেছে, বিক্রি করতেছে। তাহলে তারা কিন্তু একটা সম্ভাবনা, আমরা জানি যে আমাদের দেশে কিন্তু ভাওয়াল, মধুপুর বা আপনার হচ্ছে যে ময়মনসিংহ, টাঙ্গাইল এইসব এলাকায় যে প্রচুর পরিমাণে আনারস হয়, বা আপনার পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে আনারস হয়, সেখানে কিন্তু ওইভাবে শিক্ষিত মানুষ নেই। শিক্ষিত মানুষ তারা যে প্রসেস মানে এই ফুড গুলোকে কালেক্ট করে প্রসেস করে প্রিজার্ভ করে বা একটা প্রসেস ফুড মার্কেটে ই করবে, সাপ্লাই করবে, সেগুলো নাই আমাদের দেশে। কিন্তু যেগুলো প্রোডাক্ট আমাদের হচ্ছে অ্যাভেলেবেল না, ওইগুলো প্রোডাক্ট আমাদের ফুড ইন্ডাস্ট্রি গুলো কিন্তু প্রডিউস করতেছে, বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে করে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের প্রসেস ফুড গুলো মার্কেটে ছাড়তেছে। কিন্তু আমাদের নিজস্ব যেগুলো কাঁচামাল প্রতি বছর প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে, সেই দেখে কিন্তু অনেকেরই ওইভাবে কিন্তু আগ্রহ নেই। আমি যদি আর একটা ফুডের কথা ইমরান বলি, আপনাকে সেটা হচ্ছে জ্যাকফ্রুট মানে কাঁঠাল। হ্যালো এটা কিন্তু আমাদের ইমরান। দেশে প্রতি বছর প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে। এই দেখে কিন্তু আমাদের মানে যারা ফুড ইন্ডাস্ট্রি আছে বা আমাদের যারা নির্ধারক আছে, নীতি নির্ধারক আছে, এরা কিন্তু এদিকে ওইভাবে নজর দিচ্ছে না। কিন্তু আমরা যারা হচ্ছে ফুড নিয়ে পড়াশোনা করতেছি বা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতেছি, তারা কিন্তু এই সেক্টর সম্পর্কে আমরা জানি। জি ইমরান, আমি একটু থামিয়ে দিই, আমাদের সময় খুব কম। আমি যেটা প্রশ্ন করেছিলাম যে হ্যাঁ, আমাদের যুব সমাজকে আগ্রহী করতে হলে কি করণীয়, মনোজগতিক পরিবর্তন করার জন্য কি জরুরীয়, বা তারা কৃষিটাকে কিভাবে দেখছে, আপনি যদি এই জায়গায় একটু বলেন আর কি সংক্ষেপে। আমি এক কথাই বলতে চাই যে এখানে তরুণদের নিয়ে যদি হচ্ছে সরকার বা আমাদের মানে মনোজগৎ যদি মানে পরিবর্তন করতে চান, তাহলে আমাদের প্রথমে আমাদের যে ব্যারিয়ার, মাথাকে ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে যে কৃষি থেকে আমাদের দূরে থাকতে হবে, চাকরি করতে হবে, এই ধরনের টেন্ডেন্সিটা আমাদের বাদ দিতে হবে, 1 নম্বর কথা। আর আমাদের ফ্যামিলিদের ভালোভাবে বুঝিয়ে দিতে হবে, একজন যারা শিক্ষিত তরুণ, যারা ওই ফুড বা ওই যে এগ্রিকালচার রিলেটেড যারা জানে, তারা যদি একটা এন্টারপ্রিনিয়র হতে চায়, তারা যদি মানে ফ্যামিলি থেকে একটা সাপোর্ট চায়, তাদের জন্য সাপোর্ট করে এই ধরনের একটা যদি প্রচারণা চালানো যায়। আর দ্বিতীয়ত আমাদের সরকার অনেক ধরনের বিভিন্ন ধরনের বিনিয়োগ করতেছে। আমরা তরুণরা যারা আছে বিভিন্ন বিজনেস নিয়ে যারা ইনভলভ হতে চায়, তারা যদি সহজ ভাবে যদি কিছু টাকা মানে আপনি ঋণ যদি ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। ধন্যবাদ। এইভাবে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইমরান তুহিন। আমি বিপুল দের কাছে জানতে চাবো যে সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে বা আমাদের কয়েকটা প্রশ্ন আছে আপনার কাছে। সরকারের কাছে এই বিষয়ে আমাদের কৃষকদেরকে মানে তরুণদেরকে উদ্যোগী করার জন্য বা কৃষিতে আগ্রহের জন্য সরকারের কাছে কি যে আমাদের চাহিদা, আমরা কি চাই, এবং যুব সমাজকে মনোযোগী পরিবর্তনের জন্য আমাদের কি করণীয় আছে, এই দুইটা বিষয় যদি আপনি সংক্ষেপে বলেন। সংক্ষেপে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি যেটা বলবো যে আমরা মাঝে মাঝে ফেসবুকে একটা জিনিস দেখি যে ইন্ডিয়া হচ্ছে বিভিন্ন জায়ান্ট কোম্পানির সিও তৈরি করে, আর আমরা হচ্ছে গিয়া বিসিএস ক্যাডার তৈরি করি। এই যে আমাদের যে পারসেপশনটা গভর্নমেন্ট জব
বা হচ্ছে বিসিএস হইতে হবে, ডাক্তার হইতে হবে, এমবিবিএস হইতে হবে। এই যে যে আমাদের একটা এটাকে কি বলবো, এটাকে আমার কাছে মনে হয় যেটা সেকেন্ড ক্লাস মেন্টালিটি। এই জায়গা থেকে আমাদের দেশ আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। আর হয়তো আমরা সুদূর মানে ভবিষ্যতে বের হব। তবে একটা বিষয়, যে ইয়াংরা যে ইন্সপায়ার হচ্ছে না তা না, এটাকে আমি আবার আংশিক দ্বিমত পোষণ করি আমাদের পূর্বের বক্তা যারা বলে গেছেন। কারণ এখন কিন্তু কৃষক যারা তরুণ আছে তারা বিদেশ থেকে এসে কিন্তু গরু চাষ করছে, বা হচ্ছে থাই পেয়ারা চাষ করতেছে, বা হচ্ছে গিয়ে বিভিন্ন কাঁকড়া উৎপাদন করতেছে, তারপর হচ্ছে গিয়ে ফুল চাষ করতেছে, এবং হচ্ছে চা, যে টি, আমাদের টি একটা বড় জায়গা, এখানে কিন্তু এখন মানুষজন কিন্তু ইনভেস্ট করতেছে। তবে হ্যাঁ, আমি যদি বলি ফ্যামিলি কেন্দ্রিক ভাবে এখনো ব্যারিয়ারটা আছে। আমি যদি আমার জায়গা থেকে একটু বলি, যেমন আমরা যদি চিন্তা করি যে অমর্ত্য সেন কিন্তু যে নোবেল প্রাইজটা পেয়েছে অর্থনীতিতে, তার বিষয়টা ছিল যে মানুষের যে অর্থ এটাকে বিকেন্দ্রিক করা। অর্থাৎ আমার কাছে 5 লাখ টাকা আছে, আমি 5 লাখ টাকা দিয়ে মাছ চাষ করলাম, এই মাসে যে জেলে সে আমার পুকুরে জাল টেনে দেবে, যে হচ্ছে পরিবহন করবে, এভাবে অর্থাৎ ইকোনমিটাকে এক্সপান্স হবে, আমার টাকাটা জমা না থাকে। তো এই যে যে বিষয়টা আমরা করে আসছি, এই উপলক্ষে কিন্তু আমি ব্যক্তিগতভাবে হচ্ছে আমার এলাকা শুধু ধান হয়। জানেন যে গোপালগঞ্জ আমাদের আপনার জলাশয় প্রবণ এলাকা, তো ধান হয়। তো আমার কাছে যেটা মনে হয়েছিল যে আমি কিছু ইনভেস্ট করব, যেখানে আমার এই ইনভেস্টটা সাইকেল আকারে 20 জন 15 জন মানুষ এটা দ্বারা বেনিফিট হবে। এটা আমার একটা পারসেপশন ছিল। সেটা আমি যদি বলি, আমি চাচ্ছিলাম যে আমি হাঁসের একটা মুশকিল। আচ্ছা, যাই হোক, 1:15 হয়ে গেছে, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, আমাদের শেষের দিকে যাওয়া দরকার মনে হয়। জি জি স্যার, আমি মেহেদী হাসানের কাছে আসবো শেষ 1 মিনিটে যদি শেষ করেন। সেটা হচ্ছে যে অন্য পেশায় আমাদের মনোজগতিক পরিবর্তনের কথা বলা হচ্ছে না, তাহলে কৃষিক্ষেত্রে কেন বলা হচ্ছে একটু যদি বলতেন। স্যার এখানে তাহলে আমাকে 2 মিনিট সময় বাড়িয়ে দিতে হবে। সেটা হচ্ছে পার্সোনালি এখানে কে কোনো কাজ করেছেন কিনা কৃষির সঙ্গে রিলেটেড আমার জানা নেই। আমি ছোটবেলায় যখন গ্রামে ছিলাম এবং এটা আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। আর আমার স্যার যে আছেন উনি কৃষি নিয়ে থাকেন, ওনার স্বপ্ন, ঘুম, খাওয়া সব কৃষি নিয়ে। আমরা কৃষির মধ্যে আছি। আমি এখানে যখন সার্ভিস শুরু করছি, আমার 5 বছর সার্ভিস লাইফে আমি যেগুলো উদ্যোগ নিয়েছি আমি দেশ এবং জনগণের জন্য, সেটা প্রথমে আমি যেটা করছি সেটা একটা মালটা বাগান করেছিলাম। যে বাড়িওয়ান যে জাত, সর্বোচ্চ আধুনিক পদ্ধতিতে মালটা বাগান করেছি আমি 1 বিঘা জমিতে প্রায়। তো যখন এই মালটা বাগানটা করতে গেছি, তখন আমি রাস্তার পাশে আমার জমিটা, তো তখন লোকজন বলতেছে তুমি কি চাকরি ছেড়ে দিয়েছে এই মালটা বাগানে লাগছো, তুমি কি পাগল হয়ে গেছো? ঠিক আছে, তো যখন এই কথাগুলো শুনছি তখন আমার মধ্যে অটোমেটিকলি একটা নেগেটিভ ভাব চলে আসছে, কিন্তু তারপরে আমি কারো কথায় কোনো কেয়ার করিনি, আমি কাজটা করেছি। এবং গত 1 বছর পর্যন্ত যখন ফল আসে নাই, প্রথম বছর ফল নিতে হয় না, ফল সব ছেড়ে দিতে হয়, সব ছেড়ে ফেলছি, তো লোকজন বলতেছে ও আসলে পাগল হয়ে গেছে, গাছে ফল আসছে তারপরে সে নেয় না। ঠিক আছে, তো মানুষ কতটা মানে অনভিজ্ঞ আমাদের দেশের কৃষকরা, এখান থেকে কিন্তু বোঝা যায় যে প্রথম যে গাছটা লাগিয়েছি সেই গাছের ফল আমি নিব না, যাতে গাছটা আমার ভালো থাকে। অল্প বয়সে যদি কোনো মেয়ে বাচ্চা হয়, তো তার তো শরীর অটোমেটিকলি দুর্বল হয়ে যাবে, সে রোগা হয়ে যাবে। তো এই জিনিসটা তাদেরকে বুঝাইতে আমার সময় লাগছে অনেক। তো এখন 2 বছর চলে, এই বছর যখন গাছে প্রচুর মালটা আসছে, লোকজন দেখতেছে, এখন বলতেছে এই জাত কোথা থেকে পাওয়া যায়, এখন এটা মনে টক হবে, এটা মনে খাওয়া যাবে না, এই জন্য এটা মনে ধরতেছে। তো মানুষের নেগেটিভ কথা থাকবেই। তো পারসেপশন এরকম যে যত নেগেটিভ কথাই থাক, আমাদেরকে উদ্যোগ নিতে হবে এবং সামনে এগোতে হবে। আমার গাছে প্রচুর মালটা আসছে, আপনাদের সবার দাওয়াত আমার বাসা জয়পুরহাটে। আর এর পাশাপাশি যেটা হচ্ছে একটা মহিষের খামার করছি, একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ। এটা মূলত ইউটিউব দেখে শিখছি, কিন্তু বাস্তবে কিছু খামার ভিজিট করে তারপরে করছি। আপনাদের কাছে যে আপু বললো যে ইউটিউব দেখে অনেক কিছু শেখা যায়, আসলে ইউটিউব দেখে যা শিখেন তার 20% আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে। তো কাজে ইউটিউব দেখে কোনো কিছু করতে যাবেন না, তো আপনি ধ্বংস হয়ে যাবেন। ঠিক আছে, কাজে আমার এটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো আমি 4টা মহিষ নিয়ে শুরু করছি এবং ইনশাআল্লাহ 2টা মহিষে ভালো রেজাল্ট পেয়েছি। প্রথম অবস্থায় অনেক প্রতিবন্ধকতা ছিল, তো এবার চিন্তা করছি আমি 6টা মহিষ বা 8টা মহিষ উঠাবো আর কি। 2টা বিক্রি করে ফেলছি, সেটাতে ভালো প্রফিট 10% বা 20% মতো প্রফিট আসছে, আর 2টা না আশাবাদী। আর যেটা করছি সেটা হচ্ছে আমার বাবারই 2টা পুকুর আছে, একটা পুকুরে মাছ চাষ করছিলাম। অ্যাকচুয়ালি পাইলট প্রজেক্ট হিসাবে আমি জানতে চেয়েছি যে মানুষ কেন কৃষিতে আসতেছে না, আমার এটা একটা ক্ষুধা ছিল।
আমার বাবা পার্সোনাল একজন টিচার, তিনি মানে কখনোই এদিকে যাওয়ার জন্য আমাকে উৎসাহী করেন। সে বলছে না তোমাকে এসব করা যাবে না, এসব সবাই করে না, এসব করতে পারবে না। তো আমি একটা পাইলট প্রজেক্ট হিসাবে 20% জমিতে জলাতে একটা পুকুরে মাছ চাষ করছিলাম। তো এটা আমি দেখে দেখে সবার থেকে শুনে মাছ চাষ করছি। আমার সেখানে রেজাল্ট আমি পজিটিভ পেয়েছি, কিন্তু যখন বিক্রি করতে গেছি তখন তো আমি হিসাব করে ক্যালকুলেশন করে দেখতেছি যে আমার দ্বারা এটা সম্ভব না। কারণ আমি মাছ উৎপাদন করতে আমার কষ্ট হয়ে গেছে 120 টাকা, কিন্তু সেই সময় মাছের বাজার এত খারাপ, আমাকে 100 টাকায় মাছ বিক্রি করতে হয়েছে, পার কেজিতে আমার 20 টাকা লস। তখন যখন দেখতেছি মাছের বাজার ঠিক থাকে না, তো আমরা এই জন্য বলতেছিলাম যে স্যার, স্যার, যে আমাদের দেশের আসল সমস্যাটা হচ্ছে আমরা মানে পারতেছি না, মানে যে প্রোডাক্টটা তৈরি করতেছি, উৎপাদন করতেছি, তার চাইতে আমরা লাভ দিয়ে বিক্রি করতে পারতেছি না। তো এই কথাটা, আর স্যার যেটা বললেন, সাজ্জাদ ভাই যেটা বললেন যে আমাদের কি করতে হবে, আমাদের মনে হয় যে এটা সর্বপ্রথম কাজ করতে হবে আমাদের দেশের সরকারকে। কারণ আমরা যখন কোনো কাজ করতে যাই, পিছন থেকে আমাদের টেনে ধরার লোক অনেক আছে। তো সেখান থেকে যখন আপনি সাকসেস হবেন তখন আপনাকে সবাই দেখবে, কিন্তু টেনে ধরাটা যেন সেই পর্যায়ে হয় যেটা সহনীয় মাত্রায়। অসহনীয় মাত্রায় আমাকে ফোন করে বলছে তুমি পাগল হয়ে গেছো নাকি, তুমি নাকি মালটার গাছ লাগাইছো, আমাদের দেশে মালটা হয়। তো তো সেখান থেকে বলতেছি যে আমাদেরকে মনোজাগতিক পরিবর্তন করতে হলে সর্বপ্রথম আমাদেরকে দেশের সরকারকে উদ্যোগ ভূমিকা পালন করতে হবে, এবং গ্রামে গ্রামে মাঠ পর্যায়ে দক্ষ মানুষ তৈরি করে, ট্রেনার তৈরি করে তাদেরকে ট্রেনিং করাইতে হবে। কিন্তু মেহেদী ভাই, আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনাকে তো কোনো সরকার বা কোনো ব্যক্তি কিন্তু আপনাকে উদ্বুদ্ধ করে নাই। আপনি আপনার উদ্দেশ্যে মানে অবিচল ছিলেন, আপনি কারো কথা কান দেয়নি, আপনার মনোজগতিক পরিবর্তন কারো করে দিতে হয়নি, আপনি কিন্তু নিজেই উদ্যোগ নিয়ে করেছেন। এটা কিন্তু আপনাকে অ্যাপ্রিসিয়েট করি। তো মনোজগতিক পরিবর্তন আমাদের পরিবারে আছে যে তুমি এটা করে এটা কেন করবা, কৃষিতে কেন বা লেখাপড়া করে বড় হয়, এটা হয় সেটাও। কিন্তু আপনার তো একটা ইচ্ছা ছিল, আপনার তো একটা দেশের প্রতি একটা কন্ট্রিবিউশন মানে কমিটমেন্ট ছিল যে আমি এটা করব, বা আপনার ভালো লাগা ছিল। সেই জায়গাটা মনে হয় আমাদের একটু নজর দেওয়া দরকার। আমি এবারে একটু লাস্ট কথা শুনবো শরীফ ইস্তিয়াক আকাশকে, আপনার শেষ কথাটা যদি বলেন। ধন্যবাদ জয়নুল আবেদিন স্যার, সাজ্জাদ লতিফ ভাইয়া অনেক কিছুই বললেন। আমি এখানে দুই একটা পয়েন্ট নিয়ে একটু কথা বলে তারপরে হচ্ছে আমি আমার এন্ডিং এর দিকে যাচ্ছি। আমি প্রথম বলবো যে বাংলাদেশে যে ফার্মিংটা হচ্ছে, আমার মনে হয় এখানে ইউথরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করার ক্ষেত্রে কিছু সেক্টরে সরকার সাহায্য করতে পারে। যেমন অর্গানিক ফার্মিং এর ক্ষেত্রে এমও এর একটা জার্নালে দেখা গেছে যে বর্তমানে যত জমি ছিল তারপর মাত্র 0.19% শুধুমাত্র অর্গানিক ফার্মিং এর জন্য ব্যবহার হচ্ছে। তো এই জিনিসটা যদি আরেকটু ইনক্রিজ করা যায়, সেক্ষেত্রে দেখা যাবে একই সাথে আমার অনেকগুলো সেক্টর অপটিমাইজ হয়ে যাবে। যেমন হচ্ছে পেস্টিসাইডের যে জিনিসটা বলা হলো, পেস্টিসাইড ইউজ করা হয়, সেক্ষেত্রে আমাদের একটা লং টার্ম ইফেক্ট বডিতে পড়ে বা হচ্ছে সয়েলের ক্ষেত্রে। সো এই ড্রব্যাক গুলো চলে যাবে। তো আমাদের অর্গানিক ফার্মিং এর দিকে যেতে হবে, এবং সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইউথদেরই নিয়ে যেতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে সরকারের ক্ষেত্রে, সরকার কিছু কাজ করতে পারে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, ওনারা রিসেন্টলি একটা পলিসি রিফর্ম করেছে, যেটা হচ্ছে প্রোগ্রেসিভ এগ্রিকালচারাল পলিসি রিফর্ম, যেটার মাধ্যমে তারা বর্তমানে এগ্রিকালচারাল ক্রপ এক্সপোর্টেশনে একটা লিডিং কান্ট্রি হিসেবে দিকে চলে যাচ্ছে। তো এরকম যদি কোনো পলিসি তৈরি করা হয় এবং সেখানে ইউথের ইনভলভমেন্ট রাখা হয়, সেক্ষেত্রে মনে হয় খুব ভালো একটা কাজ করা যাবে। ই এগ্রিকালচার নিয়ে একটা টপিক এসেছিল। ই এগ্রিকালচারের ক্ষেত্রে আমাদের দক্ষ লোক নিয়োগ দিতে হবে। আমাদের টেকনোলজি, আমরা যাই বলি টেকনোলজি, মডার্ন ফার্মিং, এগ্রিকালচার, সব ক্ষেত্রে আমাদের দক্ষ লোক নিতে হবে। কারণ টেকনোলজি একই সাথে যেমন ভালো তেমন খারাপ। আমি টেকনোলজি আজকে ভুল ব্যবহার করি, আমি ফুল ফার্মিং সেক্টরটাই নষ্ট করে ফেলতে পারি। তো আমাকে দক্ষ লোক নিতে হবে। সেই দক্ষতাটা ইউথরা কারা দক্ষ, কিভাবে কাজ করছে, কত ডেডিকেশনের সাথে কাজ করছে, সেসব সরকার দ্বারা হোক বা কোনো প্রাইভেট সেক্টর দ্বারা হোক, যদি কোনো ফিল্ট্রেশন সিস্টেমের মাধ্যমে, তাদের কোনো কোয়ালিফিকেশনের মাধ্যমে জাজমেন্ট করে সেখানে নিয়োগ দেওয়া হয়, আমার মনে হয় এক্ষেত্রে অনেক ভালো কাজ করবে। এবং ইউথ যারা রিয়েলি এগ্রিকালচার নিয়ে কাজ করে তারা বেশি বেনিফিটেড হবে। কারণ অনেকে দেখা যাচ্ছে লোকের ভিড়ে কাজ করতে পারছে না। দেখা যাচ্ছে আজকে আমি একটা উদ্যোগ নিচ্ছি, আমারটা দেখে আমার সাথে আরো 10 জন উদ্যোগ নেওয়া শুরু করেছে। তাতে কি হবে, আমার 10টা কম্পিটিটর হচ্ছে, কিন্তু আলটিমেটলি 10 জনের কেউই সাইন করতে পারতেছে না। তো এই জিনিসটা থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে। মাইন্ডসেটের ব্যাপারে বলবো কি, জয়নুল আবেদিন স্যার যেরকম বললেন যে উনি প্লেনে একটা ইনসিডেন্ট বললেন, যেখানে হচ্ছে আমরা ধরেই নিলাম বিজনেস ক্লাসে যেহেতু উনি যাচ্ছিলেন, উনি একজন এডুকেটেড পার্সন। সো একজন এডুকেটেড পার্সনের মুখ থেকে যখন আমরা ছি এর জায়গায় বাহ ওয়ার্ডটা শুনবো ইউথরা, তখন আমরা সেটার প্রতি বেশি
আসক্তি নিয়ে কাজ করতে পারবো। সো ওই জি ওয়ার্ডটা শুনে যেটা আমরা পিছিয়ে যাই, যখন আমরা বা শুনবো তখন আরো বেশি এগিয়ে যেতে পারবো। সো এই সেক্টর গুলো থেকে যখন যারা এডুকেটেড আছেন, যারা সিনিয়র পার্সন আছে, তারা যদি আমাদের উৎসাহ দেওয়া শুরু করতে পারে, সরকারের দিক থেকে হোক, যে কোনো দিক থেকে হোক, তখন আমরা আরো বেটারলি কাজ করতে পারবো। আর হচ্ছে আমাদের কিছু ইমব্যালেন্স আছে। ইমব্যালেন্স গুলো কি কি? যেমন এগ্রিকালচারাল সেক্টরে জব করে, আপু যেটা বলেন এগ্রিকালচারাল সেক্টরে পড়াশোনা করে জব করছে অন্য সেক্টরে, আবার হচ্ছে জার্নালিজমে পড়াশোনা করে জব করতেছে এগ্রিকালচার সেক্টরে। হ্যাঁ, ওনারা ভালো কাজ করতেছে, ওনারা এক্সাম্পলটা একদম আমাদের মোটিভেটেড এক্সাম্পল। কিন্তু একটা এগ্রিকালচারাল স্টুডেন্ট যতটুকু ভালোভাবে একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে পারবে, একটা জার্নালিজমের স্টুডেন্ট কিন্তু ততটুকু ইমপ্লিমেন্ট করতে পারবে না। তো এই সেক্টরের ইমব্যালেন্স গুলো যদি ইউটিলাইজ করা যায়, তাহলে মনে হয় আরো বেটারলি কাজ করা যাবে। কারণ দেখা যাচ্ছে জব সেক্টরে আমরা যখন আমি একটা জব পাচ্ছি না, তখন আমি অন্য একটা প্ল্যান চিন্তা করছি। তো আমার মনে হয় যে সেক্টরে যারা পড়াশোনা করছে, সেই সেক্টরে যদি তারাই থাকে, সেখানকার দক্ষ মানুষরা থাকে, তাহলে এটা একটা ভালো ব্যালেন্সের দিকে যাবে। আর আর আমাদের পেস্টিসাইডের ব্যাপারে বলতে গেলে, যদি আমরা কীটনাশকের জায়গায় বর্তমানে অনেক ধরনের প্রযুক্তি নিয়ে স্টাডি হচ্ছে, তার মধ্যে একটা খুবই ভালো হচ্ছে ফেরোমন ট্র্যাপের মতো আরো যতগুলো বিষয়বস্তু আছে, সেগুলো নিয়ে যদি আমরা কাজ করি, ফার্মারদের কাছে রিচ করতে পারি, ইউথদের দ্বারা এগুলা রিচ করতে হবে। কারণ একটা ইউথ যেভাবে একটা জিনিস রিপ্রেজেন্ট করতে পারবে, একটা 50+ ফার্মার ওইভাবে সেটা বুঝবেও না, ইউটিলাইজও করতে পারবে না। সো আমার মনে হয় আমাদের ইউথদের মাইন্ডসেটটা সম্পূর্ণই আমাদের উপর, উৎসাহটা শুধু দরকার। আমরা যদি উৎসাহ পাই, ইউথরা বাংলাদেশের এগ্রিকালচারকে অনেক দূরে নিয়ে যেতে হবে। আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে, জাস্ট আমাদের উৎসাহটা দরকার। ধন্যবাদ। এবার আমি সৃষ্টির কথা শুনে শেষ করব এবং জয়নুল আবেদিন স্যারের কথা দিয়ে তারপর মানে আমাদের অনুষ্ঠান শেষ করব। সৃষ্টি, আপনি খুব সংক্ষেপে বলবেন যে আপনার তরুণদের প্রতি কৃষিতে উদ্বুদ্ধ হওয়ার জন্য আপনার মত কি? তরুণদের প্রতি কৃষিতে উদ্বুদ্ধ বা যুক্ত হওয়ার জন্য আমার যে মত থাকবে, সেটা হচ্ছে আমি যেটা মনে করি যে স্বেচ্ছাদ্যোগে যুক্ত হওয়াটাই সবচেয়ে বড়। কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠান থেকে একটা ছেলে যখন পড়ে বের হবে, তার মাঝে যদি এই আত্মবিশ্বাসটা থাকে যে হ্যাঁ, আমি কৃষিতে ভালো করতে পারবো, আমি সেক্ষেত্রে আমি শাইন করতে পারবো, আমি মনে করি যে সে যদি তার পরিবারকে কনভিন্স করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তার দ্বারা দেশে একটা বড় একটা উন্নয়ন সম্ভব হয়। আর পারিবারিক ব্যাপার থেকে যেটা বলবো, আমার মনে হয় যে যদি একটা ছেলে সে যদি আসলে মনে করে, বা একটা মেয়ে যদি আসলে মনে করে যে হ্যাঁ আমি এই ক্ষেত্রে এলিজিবল, সে যদি তার ফ্যামিলিকে বোঝায়, অ্যাটলিস্ট ফ্যামিলি থেকে যথেষ্ট সাপোর্টটা আমি মনে করি যে পাওয়াটা ইজি হবে। এবং গভর্নমেন্ট থেকে আমরা জানি যে যথেষ্ট উৎসাহ বা সাহায্য দেওয়া হচ্ছে। হয়তো বা সকল ক্ষেত্রে সবার হয়তো বা সব সুযোগ সুবিধা সম্পর্কে জানা সম্ভব হয় না, কিন্তু যদি কেউ যদি এই ক্ষেত্রে নিজে থেকে মনে করে যে না আমি কৃষি নিয়ে কাজ করব, সে যদি অটল থাকে নিজের প্রতি, তার মানসিক দৃঢ়তা থাকে, তার দেশপ্রেম থাকে, দেশের উন্নয়নে সে কাজ করবে, সেক্ষেত্রে আমার মনে হয় সেক্ষেত্রে ব্যক্তিগত যে দৃঢ়তা থেকে সেই ক্ষেত্রে আমার মনে হয় মনোজাগতিক পরিবর্তন বলতে আমি সকলের পক্ষে তার আমি আর আমার একার পক্ষে চেঞ্জ করা পসিবল না। আমি যদি আমার জায়গা থেকে আমি ভালো কাজটা করে যেতে পারি, আমি তার এখানে খারাপ কিছু করছি এটা তো আমার মাথায় আছে, বা এটা তো আসলে আমি বিশ্বাস করি যদি আমি, তাহলে সেক্ষেত্রে আসলেই খুব ভালো কিছু সম্ভব। এবং আমি পার্সোনালি আমি জানি যে কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা আছে আমার পরিচিত, খুবই ট্যালেন্টেড, তারা খুবই ট্যালেন্টেড। তো সেক্ষেত্রে তাদের দ্বারা আসলে দেশের খুব বড় একটা উন্নয়ন সম্ভব। আমরা আজকে আসলে খুব সুন্দর সুন্দর কথা শুনলাম, তরুণদের ভাবনা চিন্তাগুলা। তো আমাদের এখানে মাঝে আছেন বিসেফ ফাউন্ডেশনের সভাপতি এবং আমাদের সবার অভিভাবক জয়নুল আবেদিন স্যারকে বলবো যে এটা একটা সারাংশ করে বলার জন্য। আমি তো ধন্যবাদ সাজ্জাদ। যে সারাংশ করতে গেলে তো মেলা কিছু আবার বলে ফেলা লাগে, সারাংশ করাটা মানে বিপদ আর কি, আজকের যত কথা হয়েছে আর কি। তবে যে প্রথম কথাটা বলতে চাই যে আজকে এই সমস্ত তরুণদের সঙ্গে থেকে আমার নিজেকেই তরুণ মনে হচ্ছে, আসলে মনে আমার বয়সটাই আমি হারাই ফেলতেছি আর কি। তো যাই হোক, ঠাট্টা মশকরা যাই করি না কেন, আগে তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা যে সমস্ত কথাবার্তা বলেছো। আমি একটা জিনিস বুঝতেছি যে আমাদের সম্ভাবনা আমাদের প্রচুর, যে তোমরা নিজেরাই কেউ কেউ উদাহরণ দিয়েছো, এই সব কিছু থেকে বুঝতেছি যে আমাদের জাতির জন্য, দেশের জন্য, শুধু কৃষির জন্য নয়, আমাদের প্রত্যেকের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা অপার সম্ভাবনা। আর কৃষি যেহেতু একটা মূল
শিল্প বাংলাদেশে এখনো, সেখানে শুধু বাংলাদেশে নয়, দুনিয়ার যে দেশে শিল্পকে কৃষিকে ঘৃণা করেছে বা অবহেলা করেছে তাদের আসলে অন্য ইন্ডাস্ট্রিতে উন্নতি হয় নাই। ফলে কৃষিকে আসলে গুরুত্ব দিতে হবে এবং সেই জায়গাটায় আমাদের একটা সম্ভাবনাটা আমাদের প্রচুর রয়ে গেছে, এবং সেই সম্ভাবনার জায়গাটাকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম শব্দটা ব্যবহার করি আমরা, আমাদের ইয়ত যারা আছে তাদেরকে আসলে এখানে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এখানে কোনো মানে আমার মনে হয় কোনো বিরোধ নেই, কিন্তু সেই জায়গাটায় যে জায়গাটা যে হচ্ছে যে আমাদের টোটাল যে কর্মকাণ্ডগুলো রয়ে গেছে, যে খাদ্য উৎপাদনে বিশেষ করে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনের কথা যদি বলি, এই জায়গাটায় উৎপাদন থেকে আরম্ভ করে এবং উৎপাদন পূর্ববর্তী উপকরণ সরবরাহ, জ্ঞানের কথা বলা হচ্ছে, ট্রেনিং এর কথা বলা হচ্ছে, এগুলো হলো উৎপাদন পূর্ববর্তী। সব জায়গাতে থেকে আরম্ভ করে একেবারে বাজারজাতকরণ পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই আসলে আমাদের তরুণ সমাজকে আগায় আসতে হবে। তারা যদি দায়িত্ব না নেয়, তারা যদি উদ্যোগী না হয়, তাহলে পরে এই জাতির জন্য এখন যে বিপুল যে বলেছে আমরা অমুক উৎপাদন এততম, অমুক উৎপাদন এততম, অমুক উৎপাদন অততম, এইটাও আমরা আরো আগাইতে পারবো না, অথবা ওই জায়গাটায় তাহলে আমাদেরকে ধরে রাখতে হবে, নয় শুধু আরো আগাতে হবে এই জায়গাটায়। তাহলে আমাদের সম্ভাবনা রয়ে গেছে, এবং সম্ভাবনাটা সম্ভব তখনই যখন আমাদের যুব সমাজ আগে আসবে। কিন্তু যুব সমাজ যে আগে আসতে গেলে আমাদের, আমরা বলেছি যে মন মানসিকতার আগলে এবং দায়িত্ববোধ, মন মানসিকতার পরিবর্তন, যে মন মানসিকতার পরিবর্তন আসতে হবে দায়িত্ববোধ তৈরির জন্য। কারণ মনের পরিবর্তন যদি না হয় তাহলে দায়িত্ববোধ আসবে না। ফলে আগে মনের পরিবর্তন, মানসিকতার পরিবর্তন থেকে দায়িত্ববোধ, দায়িত্ববোধ থেকে সেটার থেকে আমার অ্যাকশন, কর্মকাণ্ড, সেটাতে যেতে হবে। কিন্তু এখন সেই কর্মকাণ্ড করতে গেলে ঝুঁকি, সব কোন কাজে ঝুঁকি নাই বলো? এমন কোনো কাজ নাই যেখানে ঝুঁকি নাই। আমি ঘরের থেকে রাস্তায় বেরোলাম, ঝুঁকি আছে। সেদিন আমাদের এক ছেলে রাস্তায় বাচ্চার জন্য ওষুধ কিনতে গেছে, ট্রাক এসে তাকে চাপা দিয়ে চলে গেছে। ফলে এই যে ঝুঁকি সর্বত্রই, সরকারি কাজ করতে যাই মানে ঝুঁকি নাই সেটা নয়, ওটা একটা আলাদা একটা মানে ব্যাড সিস্টেম, যে কেউ খারাপ কাজ করলে তার চাকরি যায় না সহজে। কিন্তু ঝুঁকি সব জায়গাতেই রয়ে গেছে, ওখানে বাণিজ্যতের ঝুঁকি রয়ে গেছে। বলে ঝুঁকিটাকে কি করে আমি মিনিমাইজ করব, সেটা হলো বিষয়টা। এবং সেই ঝুঁকির ভিতরে একটা জায়গার ঝুঁকিটা হলো আমি যে টাকা পয়সা খরচ করব, সেই টাকা পয়সাটা আমার লাভ হবে কিনা, অথবা আবার পুঁজি আছেই কিনা। পুঁজি না থাকলে আমি কি করে মহিষের ব্যবসা করতে যাব? তো ফলে পুঁজি পাবো কিনা সে একটা ঝুঁকি, পুঁজি পেলেও সেটার থেকে আমি লাভ করতে পারবো কিনা, বাজার ব্যবস্থাপনার ভিতরে কোনো দুর্বলতা আছে কিনা, সেটা আর একটা ঝুঁকি। ওই সমস্ত জায়গাতেই আমাদের কাজ করা দরকার, কোনো একটা জায়গাতে নয়। কিন্তু এই সবকিছুর ভিতরে অবশ্যই দায়িত্ববোধ, আমার কথাটা বলতেছি যে আমাদের যেরকম প্রত্যেককেই যেরকম যে সমাজের প্রতি, কর্মকাণ্ডের প্রতি, নিজের প্রতি দায়িত্ববোধ থাকতে হবে, ঠিক আর একইভাবে যে সরকারেরও দায়িত্ব রয়ে গেছে, সমাজের দায়িত্ব রয়ে গেছে, পরিবারের দায়িত্ব রয়ে গেছে, প্রত্যেকের দায়িত্ব রয়ে গেছে। বিশেষ করে সরকার নেতৃত্ব দিচ্ছে, সরকার হলো পরিবার প্রধান, গোটা জাতির পরিবার প্রধান, তার অবশ্যই আছে যে উদ্যোক্তাকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে, যে একজন একটা পড়লো, তাকে সে করতে চায় একটা কাজ, সেই উদ্যোক্তা তৈরি করতে, মানে তাকে পুরো প্রশিক্ষণ দিতে, তাকে জ্ঞান দিতে, তাকে উৎসাহিত করতে, সেটা সরকারের দায়িত্ব রয়েছে। তার পুঁজির অভাব থাকলে পুঁজিটা সহজে যাতে পায় তার জন্য চেষ্টা করতে হবে, সরকারের দায়িত্ব রয়েছে। কিন্তু সরকারের দায়িত্বটা সবসময় সরকারের উপরেই চাপায় নিতে, নিজেদের চিন্তাটাও কিন্তু রাখতে হবে। কে যেন একজন বলেছে, আমার মাঠকর্মী, নিরাপদ খাদ্য উৎপাদন করতে গেলে মাঠকর্মীকে কৃষকের কাছে যেতে হবে। কেন আমি প্রত্যেককে আমাকে দিয়ে কেন আমি চিন্তা করি না? আমার বাপ চাচা যদি ক্ষেতের মধ্যে বিষ দেয়, আমি কেন তাকে বলতে পারতেছি না ভাই বিষ দিও না, চাচা বিষ দিও না? তাই না? এটা তো আমার প্রত্যেকের দায়িত্ব। আমি শুধু 13,000, 12,000 বা 10,000 মাঠকর্মী রয়ে গেছে তাদের উপরে দায়িত্ব ছেড়ে দিয়ে কেন আমি মানে নিশ্চিত হতে চাই? আমার দায়িত্ব রয়ে গেছে। আমার বাপ যদি ক্ষতিকারক বিষ প্রয়োগ করে, আমার বাপ যদি ভেজাল দিয়ে থাকে, আমার চাচা যদি
কাঁচা আমকে পাকাইয়া রং করে বিক্রি করতে যায়। এই যে ভাবে নানান ভাবে খাদ্যকে অখাদ্য পরিণত করে ফেলতে যদি কেউ যদি এটার মধ্যে যায়, তাহলে আমি সেখানে বলতে পারবো কেন, আমি কেন সেটা, আমরা সবাই মিলে কেন সেটার বিরোধিতা করবো না। দায়িত্ববোধটা শুধু উদ্যোগ নেওয়ার জন্য নয়, দায়িত্ববোধ কিন্তু সামাজিক বিবর্তনের জন্য, সামাজিক পরিবর্তনের জন্য আমাদের দায়িত্ববোধ। পুঁজি বাজার ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ জায়গাটা, আমি মনেই করি সরকার সেই জায়গাটায় আমাদের আগে আসতে হবে, সরকারের অবশ্যই সেই সমাধান। তো বাজার ব্যবস্থাপনায় সেখানেও আমি মনে করি যে উদ্যোগী দরকার আছে, যে আমরা শুধু আবার বলতেছি কাল্পনিক কারো উপরে ছেড়ে দিয়ে না রেখে আমি যে বাজারজাতকরণে একটা উদ্যোগ নিতে পারি, একটা নিরাপদ খাদ্য বগুড়াতে উৎপাদন হলো, সেইটা ঢাকায় নিয়ে এসে যারা বিক্রি করে তাদের কাছে নিরাপদভাবে পৌঁছায় দেব। এই যে একটা, আপনাকে মধ্যস্বত্ব ভোগী কেউ বলতে পারে, কিন্তু মধ্যস্বত্ব ভোগী তো ছেড়ে দিতে পারবো না, তারা থাকতেই হবে দুনিয়াতে। ওইটা কোনো সমাজই পারে নাই এই মধ্যস্বত্ব ভোগীতে বাদ দিয়ে বাজার, কৃষির বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে। কোনো বাজার ব্যবস্থাপনাই নাই। যে দোকান খুলতেছে সেও তো একজন মধ্যস্বত্বভোগী। তো তুমি যে ইমরান তহিদ যে চকলেট বানাইতেছে সেও তো একজন মধ্যস্বত্বভোগী। তো আসলে উৎপাদন থেকে, কোকো উৎপাদন থেকে, উৎপাদনকারী থেকে আমার চকলেট যে কিনে খাইতেছে তার মাঝখানে তোমরা। তো এইটা থাকবেই, এটা ইকোনমির, অর্থনীতিরই একটা অংশ। যে ওই যে বললো যে অমর্ত্য সেনের গল্প বললো যে আমি যদি 5 লাখ টাকা খরচ করি তাহলে নানাবিধ কাজে সেটা যাবে। ইভেন লাভের থেকে জুতা কিনতে যাবে, জুতার দোকান, একটা গ্রামের মধ্যে জুতার দোকান গড়ে উঠবে, ওই জুতার দোকান গড়ে উঠলে জুতার ফ্যাক্টরিতে আরো বেশি লোক ফ্যাক্টরি গড়ে উঠবে, একটা নানাবিধ একটা রয়ে গেছে। ফলে আমি যত বিনিয়োগ করব সেইটা সেখানে যেতে হবে। ফলে আমাদের এই মধ্যস্বত্বভোগীটা আমরা বাদ যাবে না। কিন্তু আমি কিন্তু সেই কাজটা, দায়িত্বটা নিতে পারি। আমি একটা সবজি উৎপাদিত হচ্ছে, সেটা আমি একটা ছোট্ট একটা কোল্ড স্টোরেজ বানাবো আমার গ্রামের হাটে, সেই হাটের ভিতরে আমি ওইটাকে নিরাপদে রাখবো, তারপর ঠান্ডা একটা ট্রাক দিয়ে আমি ঢাকায় নিয়ে আগরার কাছে বিক্রি করব। এই ব্যবসাটাও আমার একটা উদ্যোক্তাত্বের মধ্যে, কিন্তু এটাও আমি মধ্যস্বত্বভোগীর ব্যবসায়ী হতে পারি। ফলে শুধু উৎপাদন আর ব্যবসা করা নয়, সর্বত্রই আমাদের দরকার হলো উদ্যোক্তা নেওয়ার জন্য। আমাদের প্রযুক্তি আছে এবং করতে হবে, গবেষণায় আসতে হবে, সব জায়গাতেই থাকতে হবে। সেগুলো ইয়ে করলেই তাহলে আমাদের পক্ষে সম্ভব। আমরা যাই হোক, আমরা এই জায়গা থেকে আমি আসতেছি, আমাদের মন মানসিকতা, আমাদের নিজেদের পরিবর্তন, আমাদের বাবা মায়ের মন মানসিকতা পরিবর্তন, বাপ চাচাদের মন মানসিকতা পরিবর্তন। মেহেদী হাসান গল্প করেছে, সে দেখাই দিছে যে আসলে মালটা চাষটা আসলে খারাপ কিছু নয়, পাগলামি কিছু নয়। এটা একটা, এই উদ্যোগটা আসলে একটা সফল উদ্যোগ। এগুলোর আমরা উদাহরণ তৈরি করতে পারি। আমরা গর্ববোধ করতেছি আমরা আলু উৎপাদনে 7ম হয়েছি, মাছ উৎপাদনে 3য় হয়েছি, কিন্তু আমরা যদি চিন্তা করি এইটাকে নিরাপদ কতখানি, এই মাছটা যে বাজারে যাচ্ছে নিরাপদ কিনা, এই যে ফুলকপিটা বাজারে যাচ্ছে, বেগুনটা বাজারে যাচ্ছে নিরাপদ কিনা, যতই আমি সবজি উৎপাদনের চতুর্থ বলে থাকি না কেন, এটা নিরাপদতা কতখানি চলে, আমরা সেটাকেও গর্ব করতে চাইতাম। সেখানে আমাদের তরুণ সমাজকে আসলে আগাইতে হবে, যে শুধু ওই সরকারি কর্মচারীদের উপরে দায়িত্বটা ছেড়ে দিলে হবে না, অনেক সময় চলে যেতে হবে। আমি সর্বশেষে বলতে চাই যে যারা তোমরা সফল উদ্যোক্তা আছো, তোমাদের গল্প শুনতে চাই এই প্ল্যাটফর্মে এসে। তো তোমরা যাদের আরো যারা আছে, ইমরান তহিন বলেছে, মেহেদী হাসান তো নিচেই আছে, বিপুল বিশ্বাসও একটা, আমি এই সবটাই আসলে একটা উদ্যোগ। এই উদ্যোগগুলা যে আমাদের এইখানে আমি আলোচনা করতে চাই, শুধু ওইটার উপরে করে অন্যদেরকে অনুপ্রাণিত করার জন্য, তোমার গল্প শোনানোর জন্যই শুধু নয়, গল্পটাকে মানে অন্যদের কাছে তুলে ধরার জন্য। সমালোচনা হতে পারে, সেটার থেকে তুমি শিখতে পারো সবকিছু থেকে। ফলে তোমাদের এই তালিকাগুলো যদি আমাদের কাছে, সাজ্জাদ লতিফের ঠিকানা হয়তো সবার কাছে আছে, বা বিপুলের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, যার সঙ্গে যার যোগাযোগ আছে, মানে এখানে নিচে টেলিফোন নাম্বার দেয়া আছে বা ইমেল অ্যাড্রেস দেয়া আছে, আমাদের ওয়েবসাইট আছে, আর আমাদের সবটাই আসলে ইউটিউবেও যাচ্ছে। ওই সমস্ত জায়গায় তোমরা দেখতে পারো, সবার বলতে পারো যে এখান থেকে আমরা কিছু শিখতে পারি কিনা, অনুপ্রাণিত হতে পারি কিনা। আমি আজকে আলোচনা একটা বিষয়কে অ্যাড করতে পারি? জি বলে দাও। তো একটা বিষয় যেটা আমার কাছে যেটা মনে হয় তরুণ উদ্যোক্তাদের ক্ষেত্রে, যে
তাদের অবশ্যই জব সিকিউরিটি একটা ব্যাপার থাকে, যে আমি এখন যে টাকা স্যালারি পাচ্ছি বা যেটা আর্নটা করতেছি, আমি এই কৃষি কাজে গেলে আমার এই সেফ জোনটা তৈরি হবে কিনা, এটা একটা বিষয়। আর একটা বিষয় আমার কাছে যেটা মনে হয় যে গভর্নমেন্টের যে জিনিসটা করা সবচেয়ে জরুরি, আমরা জানি যে আমাদের দেশের অনেক ধরনের লোকজনই অনেক ধরনের টাকা চলে গেছে, খুবই দুঃখিত। যাই হোক আর কি, মানে আজকে বিপুল, স্যার আমরা কি কোনো প্রশ্ন উত্তর নিব? ওনাকে কমেন্ট করছে, সেগুলো কি আমরা নিব সাদত ভাই? যদি কেউ বলতে চাইলে বলো, যদি কোনো প্রশ্ন মানে স্পেসিফিক কোনো প্রশ্ন উত্তর দিতে চাইলে হ্যাঁ বলো। আমাকে একজন লিখেছিলেন যে মহিষ পালনের ব্যাপারে বিস্তারিত জানতে চান। আমি এখানে গ্রুপে আপনাকে আমি গিয়ে আপনার ইনবক্সে আমি নক দিব, আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন, এই আর কি। আর একদিন তুমি আমাদের সঙ্গে এসে এখানে গল্প করো, খালি একজনকে নয়, তুমি আমাদের হাজার হাজার দর্শক যারা আছে তাদের সাথে শেয়ার করো, তোমার কথাটা আমরা এখানেও শুনতে চাই। তুমি ওনাকে বলো, নাই, কিন্তু একদিন এসে আমাদেরকে বলো, ঠিক আছে? তুমি আবার কখন বের করে দেবে তোমাকে। আমি যদি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার কি এই যে আপনার নতুন উদ্যোক্তা যে ইয়াংদেরকে, এদেরকে যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেওয়া, এই বিষয়গুলো একটু সহজকরণ করাটা খুব জরুরি। আদারওয়াইজ যেটা হয় যে আসলে আমরা জানি যে একজন বড় বিজনেসম্যান সে কিন্তু হাজার হাজার কোটি টাকা নিতে তার তেমন কিছু করতে হয় না, বাট যদি একজন ক্ষুদ্র উদ্যোক্তা 3 লাখ টাকা 2 লাখ টাকা লোন নিতে যায়, তখন তার কিন্তু অনেক ধরনের প্রসিডিউর মেনটেন করতে হয়। এই জিনিসটা আপনার মনে হয় একটু সহজলভ্য করা উচিত, কিভাবে প্রণোদনার মাধ্যমে আনা যায় এই বিষয়টা মনে হয়। আমরা এগুলো নিয়ে কথা বলছি, পলিসি মেকারদের সঙ্গে কথা বলছি, পলিসি মেকারদের সবসময় এই জায়গাটা আসলে পরিষ্কার। বহু জায়গায় আলোচনা হচ্ছে, বাজার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হচ্ছে, প্রফিটেবিলিটি লাভ লোকসানের বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে না তা নয়, কিন্তু ওই যে কি করে যে মানে আমি সুন্দর সুন্দর শব্দ শিখতেছি তোমাদের সঙ্গে আলাপ করে, যে ছড়াই ছিটে বিভিন্ন উদ্যোগ রয়ে গেছে মুক্তার মতো, এই মুক্তাগুলো দিয়ে একটা মালা গাঁথতে হবে, আমাদের ভালো সিস্টেম তৈরি করতে হবে। তো আমরা যেহেতু নিরাপদ খাদ্য নিয়ে কথা বলছি, আমরা নিরাপদ খাদ্য নিয়ে বিভিন্ন প্রচেষ্টা আছে, সেই প্রচেষ্টাগুলোকে আমরা বাজার পর্যন্ত, আমার প্লেট পর্যন্ত কি করে আনতে পারি, বিভিন্ন উদ্যোগকে একখানে গাঁথতে পারি, তার জন্য চেষ্টা করছি। তো অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমরা সাজ্জাদ, আমার মনে হয় তোমাদেরকে অনেক ধন্যবাদ। আলোচনার তো শেষ নাই, কিন্তু আমি আবারও বলতেছি যে তোমরা যারা উদ্যোক্তা আছো আমাদের সঙ্গে যোগাযোগ করো কাইন্ডলি, এবং অন্যদের জানলে আরো যদি কেউ থেকে থাকে তাদের নাম ঠিকানা দাও, আমরা এই উদ্যোক্তাদের কাহিনী শুনতে চাই। আমরা আরেকটা স্যার তরুণদের নিয়ে আমরা আরেক কথা শুনবো কোনো একটা দিন, আপনারা আপনাদের কন্ট্যাক্টটা দিবেন যে আমরা আবার যোগাযোগ করবো আপনাদের সাথে। আজকে অনেকেই বের হয়ে গেছে হয়তো টেকনিক্যাল কারণে, আকাশ, তারপরে হচ্ছে যে মেহেদি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সুন্দর সুন্দর গল্প শুনলাম, আপনাদেরকে অভিনন্দন। ধন্যবাদ দাও, বাকিদের নাই থাকলেও ধন্যবাদটা দিতে হবে তাদেরকে, বাকিদেরকে, এবং আজকে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। তো আজকে আমরা লাইভ থেকে আমরা চলে যাচ্ছি, আমরা গল্প করতে পারবো লাইভ থেকে। ধন্যবাদ।